রেকর্ডিং রেকর্ড স্টার্ট হয়ে গেছে। ঠিক আছে, রেকর্ডিং হতে থাকুক। আচ্ছা, হ্যাঁ, কোথা থেকে স্টার্ট হবে? কতদূর পড়িয়েছিলাম বল? ওই তো আমার সেকেন্ড দিনটা ক্লাস করে আমি একা করলাম তো একটুখানি। তুই একা পড়েছিলি? ওই একটুখানি পড়ালে না, তারপরে গল্প করলাম। লাস্ট প্রশ্ন দিনে ও ছিল তো, চন্দ্রিমা ছিলি না লাস্ট দিন? না, তার আগের দিন, সেকেন্ড দিন ও মানে তার লাস্ট আগের দিন দিন। তো। তার লাস্ট আগের দিন দিন হ্যাঁ, লাস্ট দিন একটা ইম্পর্টেন্ট জিনিস শেখানো হয়েছে, যা অন্তত যাদেরকে আমি অ্যাটমিক স্ট্রাকচার শেখাইনি তাদের জন্য, মানে বা অ্যাটমিক স্ট্রাকচার ভালো করে শিখে আসেনি তাদের জন্য, মানে ওটা খুব দরকারি ছিল। তো চন্দ্রিমার প্রশ্নের উত্তর দিতে গিয়ে ওটা খানিক হয়ে গেছে, ভালো হয়েছে। তাহলে আজকে যেখান থেকে শুরু করবো, আমি আজকে বেশ অর্গানাইজড হয়ে বসেছি, মানে আমি চেষ্টা করছি অর্গানাইজ হওয়ার। আশা করছি আগামী 4-5টা ক্লাসের পর আরো বেশি অর্গানাইজড হয়ে যাবো, মানে একদম আমি। একটু তাড়াতাড়ি ছেড়ো, 4টের সময় না ছেড়ে আগের দিনকে 3:46-এ ছেড়েছিল। তো কটায় ছাড়তে হবে? মানে আমি একটু বসতে সমস্যা হচ্ছে তো, ওই আর কি। আচ্ছা, তো শুয়ে শুয়ে পড়। যাক গে, তাও যেটা একটু ব্যাপার যেটা নেবেন। ব্যাপার সেটা হচ্ছে আমি মোটামুটি অর্গানাইজ করেছি, কিন্তু ওই আর কি, আর একটু সময় লাগবে। আরো 2-4টে ক্লাসের পরে হয়তো ব্যাপারটা গিয়ে ফুল অর্গানাইজ হবে। আমি মোটামুটি ভালো করে আমার একটা পাশে একটা খাতার মধ্যে আমি অনেকগুলো পয়েন্ট লিখে নিয়েছি, কি কি বলতে হবে প্রথম কথা। দ্বিতীয় কথা যেটা করেছি সেটা হচ্ছে যে আমি বেশ কতগুলো রেপুটেটেড বই, মানে অক্সফোর্ডের বই থেকে ডায়াগ্রাম আমি সেভ করে রেখেছি, ইয়েতে অ্যাজ এ স্ক্রিনশট নিয়ে রেখেছি, সেটা তোমার আমরা মধ্যে ইউজ করবো। পড়ালে ক্ষতি হতো নাকি? হ্যাঁ, হ্যাঁ। না মানে আমি বলছি, তোমার মধ্যে যদি তুমি পড়ার অর্ডার তাহলে ক্ষতি হতো। ক্ষতি হতে বলতে না, মানে আমি একটু নতুন জিনিস ট্রাই করি না, এটা তো একটা স্কিল রে বাবা, আরে যত তো স্কিল বাড়ে আর কি। মানে তুই সুইপ শট পারিস, ভালো পারিস, পৃথিবীর সেরা সুইপ শট পারিস, ঠিক আছে, খুব ভালো কথা, কিন্তু তা বলে কি তুই পুল শটটা একটু ট্রাই করে হাতে রাখবি না? মানে কখনো তো পুল শটটাও দরকার হতে পারে, সেরকম ব্যাপার। দেখি না কতদূর যেতে পারে, মানে আখেরে গিয়ে মিক্সিংই হবে, কারণ মানে ওই আর কি। আমি কতগুলো পয়েন্ট নোট করেছি এবং সেই পয়েন্টের রেসপেক্টে আমি কিছু রেপুটেটেড ডায়াগ্রাম, কিছু আজকে অল্প কিছু নিয়েই বসেছি, আশা করছি এটার অ্যামাউন্টটা আমি বাড়াবো একদম রেপুটেটেড বই থেকে, কারণ তোদের বইতে যে ডায়াগ্রাম গুলো দেওয়া থাকে এগুলো খুব একটা ভালো ডায়াগ্রাম থাকে না, ঠিক আছে, গ্রাফটা ইত্যাদি গুলো। ফলে একটা রেপুটেটেড বিদেশি বই থেকে যেরকম হয়, এবং অনার্স লেভেলের বই, অনার্স কেমিস্ট্রি লেভেলের বই, সেখান থেকে আমি ওগুলো নিয়ে রেখেছি, বুঝতে সুবিধা হবে, অ্যাটলিস্ট একটা ফর্মাল আন্ডারস্ট্যান্ডিংও তৈরি হবে যে কিভাবে পড়া উচিত জিনিসপত্র। আচ্ছা, তাহলে শুরু করা যাক। শুরু করো। আমরা পড়ছি পিরিয়ডিক টেবিল। আচ্ছা, আমরা লাস্ট যে যা যা জিনিস এখন অব্দি পড়েছি, একটা হচ্ছে যে হিস্টোরিক্যাল ডেভেলপমেন্টটা আমাদের খুব ভালো করে পড়া হয়েছে, সেটা একটা কাজের জিনিস, এটা ভালো করে পড়া হয়েছে। দেন কি পড়া হয়েছে? দেন পড়া হয়েছে আমার মেন্ডেলিভ অ্যান্ড অল দ্যাট, মানে মেন্ডেলিভের পিরিয়ডিক টেবিল। এটাও ভালো করে পড়া হয়েছে, এবং তার যাবতীয় যা জিনিসপত্র আছে পড়া হয়েছে। দেন পড়া মেন্ডেলিভের হয়েছে সংশোধনটা কি পড়েছি? সংশোধন পড়িনি, কারণ সংশোধন পড়া খুব একটা দরকার না, ত্রুটিটা ভালো করে বুঝলে পরেই এরপর যখন আমরা মডার্ন পিরিয়ডিক টেবিলটা নিয়ে খানিকটা কথা বলবো একটুখানি আজকে, তখনই মানে সেটাই তো সংশোধন হয়ে গেল, আর কি সংশোধন, মানে আচ্ছা। মেন্ডেলিভের পিরিয়ডিক টেবিল, তারপরে মানে অনেকগুলো সংশোধন হয়েছে, কিন্তু তার ওই সংশোধন আর ক্যাটাগরিক্যালি পড়ার কোনো মানে নেই। ডিরেক্টলি মডার্ন পিরিয়ডিক টেবিলটা বুঝতে পারলেই বোঝা যাবে যে সব ইয়েটা কোথায়। তবে মেন্ডেলিভের ত্রুটিগুলো ইম্পর্টেন্ট, সেটা আমরা পড়েছি। হুম। আচ্ছা, দেন কি আছে? দেন হচ্ছে
ইলেকট্রনিক কনফিগারেশন লেখা, ঠিক আছে? এই বাড়িতে প্র্যাকটিস করেছিস তুই? হ্যাঁ, মানে বেশি না। বেশি না বললে হবে না, বেশি করেই করতে হবে, ঠিক আছে? যে কারণেই সায়েন্স নিয়ে ফেলিস, এখন সায়েন্স নিয়েছিস, এটাকে ক্যারি, যদি ক্যারি করতে চাস তাহলে কিন্তু এই পরিশ্রমটা দিতে হবে। এবং তোর, বিশেষ করে তোর মতো যারা, তোদের স্কুলে আরো অনেকেই আছে যাদের একটা সুবিধার দিক হচ্ছে যে তাদের একটা একটা ইয়েই পড়তে হয়, একটাই সোকল পিওর সায়েন্সের জিনিস পড়তে হয়, মানে এমন জিনিস পড়তে হয় যার আন্ডারস্ট্যান্ডিংটা একটু অন্যরকম, আদার দেন অন্যান্য সাবজেক্ট আর কি। মানে ওদের স্কুলে কি আলাদা আছে? হ্যাঁ হ্যাঁ, না না, ওদের স্কুলে বহু লোক না, মানে সোকল পিওর সায়েন্সটা নেয় না, ঠিক আছে? যেটা নেয় সেটা হচ্ছে যে ওই নিউট্রিশন, তারপর আরো কি সব আছে এইসব নেয়। দেখো ওটা কাজের কথা নয় আর কি, মানে নিউট্রিশন পড়া ভালো, ঠিক আছে, কেউ নিউট্রিশন পড়তে চাইলে, মানে সেখানেও গন্ডগোল আছে। নিউট্রিশন নেবে, এবার সেই নিউট্রিশন তোর নিউট্রিশনের সঙ্গে আবার ওই এগেন যে নিউট্রিশনের সঙ্গে ওই নাম কাওয়াজটা কেমিস্ট্রিটা নেয়, কিন্তু কেমিস্ট্রি পড়তে গেলে যে আবার একটুখানি ম্যাথামেটিক্স দরকার হয়, সেটা আবার থাকে না, ফলে মুশকিল আর কি, খুবই মুশকিল একদিক দিয়ে দেখলে। আর কি কি আছে? তোর কি কি সাবজেক্ট আছে বল? বায়োলজি, কেমিস্ট্রি, নিউট্রিশন, কম্পিউটার অ্যাপ্লিকেশন। উম, এর মধ্যে দেখ ওই কম্পিউটার অ্যাপ্লিকেশন, ওটা কোনো সাবজেক্টই নয় বেসিক্যালি, ঠিক আছে? মানে কম্পিউটার সায়েন্স তাও সাবজেক্ট, কম্পিউটার অ্যাপ্লিকেশন ওই যুব কম্পিউটার সেন্টারে শেখানো হয়, যুব কম্পিউটার সেন্টারের থেকে বেটার শেখানো হয় আর কি, তো স্কুলে যা শেখাবে। সেটাই সেটাই। 2160-এর এগেনস্টে কত হয় জন্য? আম, 1960 1920 আছে। তো, 1960 তো ওপরে লেখা আছে। 1920 হয়, হ্যাঁ 1960 লিখে দিয়েছিলাম, মানে 16:9 অ্যাসপেক্টের সাথে যেতে চাইছি। আরে কিন্তু বলছি তাদের তোমার পেজটা একটুখানি ছোট হয়, একটু মানে একটা পেজ একটু বড় করতে, বড় করেছো কি? মানে কিরম চাইছিস তুই বল? আমি উম, সেটাই, আমি একটা স্ট্যান্ডার্ড ভ্যালু রাখতে চাইছি, উম, যেটা দাঁড়াও তোমাকে আমি বলছি। স্ক্রিনটা একটু শেয়ার করছি, ঠিক আছে? 38402160, এটাই রাখি। আগে এডিটিং করতাম যখন, এগুলো পুরো মুখস্থ হয়ে গেছিল। হ্যাঁ, দেখি দিস এবার লুকস দেখি, ফাইন। নাও দেখি। মানে এবার ঠিক একটা আছে পেজ তো? দেখি, না গোটা পেজটা দেখি, দেখি কতটা। তাও অনেকটা ছোট আছে, মানে তোমার আরে দুটো পেজ আমি, নিয়ে। না না, তার কারণটা না, আমি এই ফরম্যাটে লিখি না, আমি এই ফরম্যাটে লিখি, এটা আচ্ছা আমার আচ্ছা বোর্ড বোর্ড হিসেবে ট্রিট করতে সুবিধা হয়, বুঝেছিস? আচ্ছা, ঠিক আছে ঠিক ল্যান্ডস্কেপ আছে। ফরম্যাটে লিখি আমি। আচ্ছা। আচ্ছা, ইলেকট্রনিক কনফিগারেশন রাইটিং, এটা কাজের কাজ হয়েছে একটা, ঠিক আছে, খুবই কাজের কাজ হয়েছে। এইবার আমরা আজকে থেকে যেটা শুরু করব, যেখান থেকে শুরু করব, সেটা হচ্ছে প্রথমেই যে এই ইলেকট্রনিক কনফিগারেশন লেখাটাকে, মানে ইলেকট্রনিক কনফিগারেশনটাকে এক্সপ্লয়েট করে আমরা মডার্ন পিরিয়ডিক টেবিলের স্ট্রাকচারটাকে বোঝার চেষ্টা করবো, অ্যাট দ্য সেম টাইম কোনো একটা এলিমেন্ট যার ইলেকট্রনিক কনফিগারেশনটা আমি জানি, বা আরো ভালো করে বললে যার অ্যাটমিক নাম্বারটা জানি, এবং সেখান থেকে আমি ইলেকট্রনিক কনফিগারেশন লিখতে পারছি, সেখান থেকে আমি কি মডার্ন পিরিয়ডিক টেবিলে তার অবস্থানটা খুঁজে পেতে পারি, সেইটা জানার চেষ্টা করবো, ঠিক আছে? সো আজকের প্রথম কাজ হচ্ছে যে মডার্ন পিরিয়ডিক টেবিল, এবং সেখানে অ্যান্ড ফাইন্ডিং the position of an element in that.
হলো এইটা, এখান থেকে আমরা শুরু করতে চাইছি। আচ্ছা, আমরা যদি একটু অরবাইটাল গুলোকে ভালো করে দেখার চেষ্টা করি, আমি আগের দিন খুব ডিটেলসে পড়িয়েছিলাম, তাহলে আমরা কি জানি যে খুব স্বাভাবিকভাবে প্রথমে এস আসবে, প্রথম দিকে শুধুই এস থাকবে, তুমি যেটা বলছি আমরা কালিটা আরেকটু সরু করো না, মানে আগেরটা ঠিক ঠিক লাগছিল। আরে বাবা তুই এত ঢাকনা নিয়ে আদিক্ষেতা করিস কেন? আর মোটা কালি হলে একটু পড়তে অসুবিধা হয়, বা তোমার জড়িয়ে যায় তো লেখাগুলো। আচ্ছা আচ্ছা, না সরু মোটাটা আবার ওই প্রেশার সেন্সিটিভিটির উপর ডিপেন্ড করে। আরো এক ঘাট কমিয়ে দিলাম। প্রথম প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারে যেমন আমরা জানি একটাই অরবিটাল হবে এস, সেকেন্ড প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারে আমাদের দুটো অরবিটাল আসবে এস এবং পি, থার্ড প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারে আসবে এস পি এবং ডি, এন্ড ফোর্থ থেকে এস পি ডি এফ, চারটেই আসবে। এই সেম ওয়াইজ পিরিয়ডিক টেবিলটা, মডার্ন পিরিয়ডিক টেবিলটা এইভাবেই সুসজ্জিত হয়। কেন এইভাবে সুসজ্জিত হয় তার কারণ হচ্ছে যে আমি তো নাম্বার অফ ইলেকট্রন বাড়ার নিরিখে লিখছি, অর্থাৎ আমি পিরিয়ডিক টেবিলে, হ্যাঁ বল বল। আমি বলছি যে মানে আমি বলছি মানে এটা হয় না, তাও বলছি মানে এরকম করে ধরো 100 নাম্বার, ঠিক আছে, নাম্বারটা 100, তখন তাহলে এটা ফিরে আসবে কি? ফিরে আসবে মানে? মানে তখন তো শেষ হয়ে যাবে লেটার। কেন শেষ হবে? মানে এর পরে ধরো 10 নাম্বারের তাই কি হবে? মানে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার 10? হ্যাঁ, মানে ইন প্রিন্সিপাল অরবিটাল আরো আছে, জি অরবিটাল আছে, এইচ অরবিটাল আছে, ঠিক আছে, এগুলো আছে ইন প্রিন্সিপাল। হ্যাঁ আমি সেটাই বলছি। কিন্তু কিন্তু তুই যদি ওই যে লিমিটটা, সকল যে লিমিটটা 137, যে লিমিটটা, তুই যদি পারমাণবিক ক্রমাঙ্ক 137ও ধরিস এবং আউভো প্রিন্সিপাল ওয়াইজ যদি ইলেকট্রনিক কনফিগারেশন লিখিস, লিখে দেখিস, লিখে দেখিস যে তাতে করেও এফ ছাড়াবে না। আচ্ছা, ঠিক আছে, এফ ছাড়াবে না। হ্যাঁ, মানে তুই এমনি হিসাব কর না যে প্রথম প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারে দুটো ইলেকট্রন থাকবে, পরেরটায় থাকবে 2 যোগ 6 8টা, তারপরটা 2 যোগ 6 যোগ 10, মানে এখানে হয়ে গেল হচ্ছে 18টা, তারপরটা 2 যোগ 6 যোগ 10 যোগ 14, 18 আর 4 হচ্ছে 22 আর 10 32টা, তাই তো? 32টা। তারপরে 5 এ তুই যা, ঠিক আছে, যদি তুই ওখানে, তাহলে এই 4 অব্দি, মানে 4 প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারটা কমপ্লিট হওয়া মানে কত অবধি চলে যাওয়া বলতো? দেখ 32 অ্যাটমিক নাম্বার 32 অবধি কমপ্লিট হয়ে যাওয়া। যদি 5 এ যাই, ঠিক আছে, 5 এ আমি যদি প্রিন্সিপাল যাই, যোগ হবে না, মানে আগেগুলো ইলেকট্রন যোগ হবে তো, মানে অ্যাটমিক নাম্বার 32 কিন্তু ইলেকট্রন নাকি? না না, আমি বলছি যে মানে 4 এটাকে আমি কোথায় দেখতে পাবো আর কি প্রথম, ঠিক আছে? তুই যেটা বলছিস সেটা হচ্ছে যে 4 এফ অব্দি পুরো কমপ্লিট যদি ভর্তি হয় তাহলে কতগুলো ইলেকট্রন থাকে? অবভিয়াসলি 2 যোগ 8 যোগ 18 যোগ 32, কত হয় টোটাল? 10, 10 আর 8 হচ্ছে 28, 28 আর 2 30, 30 60, 60 অব্দি এখানেই হয়ে গেল, ঠিক আছে? অবভিয়াসলি এরকম লিনিয়ারলি আসে না আউটবো প্রিন্সিপালের কারণে, কিন্তু মোটামুটি 4F এইটুকু কমপ্লিট করলে 60 অব্দি হয়ে গেল, ঠিক আছে? এবার যদি 5 নিস, ঠিক আছে, 5 নিস যদি, ইন প্রিন্সিপাল 5 নিলে আরো 32টা পারবে, যদি এরপরে আরো একটা অরবিটাল থাকতে পারে, 5 এ চাইলে আরেকটা অরবিটাল থাকতে পারে, খেয়াল করে দেখ তুই, ওই যেভাবে আমরা ক্যালকুলেশন করেছিলাম সেভাবে যদি ভাবিস। কিন্তু মানে মজাটা হয়ে হচ্ছে যে এই 3 এর পর থেকেই অরবিটাল গুলো একে অপরের আগে পিছিয়ে, মানে আউটবো প্রিন্সিপাল যেরকম হয় আর কি, ফলে যেটা হয় যে 4টা তাও পুরোপুরি ফিল আপ হয়, 5টাও পুরোপুরি ফিল আপ হয় না, কারণ ওই 5F এর আগেই ঢুকে যায় 6S, ঠিক আছে, এন্ড 6S এ ফিল আপ হয়, ফলে ওই 137 অব্দি তুই আউটবো প্রিন্সিপাল মেনে ফিল আপ করে দেখবি যে ওখানে এফ এর বাইরে আর কোনো অরবিটাল আসছে না, ঠিক আছে? তাহলে তো সব কোয়ান্টাম নাম্বারে সবগুলো ভর্তি হবে, মানে ধরো 5 এর যদি 5টা হয় তাহলে 5টা কি ভর্তি হচ্ছে? না হয় না তো, মানে 5টা অরবিটাল দরকার হয় না তো। কারণ 5 এর তোমার যদি কোয়ান্টাম, তাহলে এল তো হওয়ার কথা 5টা, মানে 5টাই হওয়ার কথা। আহা, তোকে বুঝতে হবে, একটা হচ্ছে যে তোর বাড়িতে 17টা ঘর আছে, কিন্তু তোর বাড়ির তো মেম্বার 3 জন লেগছে, তো তুই কি 17টা ঘরে থেকে উঠতে পারবি এট এ টাইম? না তুমি ইলেকট্রন, তার মানে কি ঘরগুলোর এক্সিস্টেন্স নেই? এই যে অরবিটাল বলতে অ্যাকচুয়ালি কি, খেয়াল করে দেখ, এটা একটা এনার্জি স্টেট, এনার্জি স্টেট। এবার তোর কাছে অনেকগুলো অ্যাভেলেবেল এনার্জি স্টেট আছে, কিন্তু তোর কাছে যে পরিমাণ ইলেকট্রন আছে, ও তো ধর ইলেকট্রন আছে 2টো লেটসে, তাহলে ও
এমন ভাবে মানে নিজেকে অ্যারেঞ্জ করতে চাইবে যে আমি বেশি বেশি ইলেকট্রন দিলাম ধরো, মানে মানে আরে সেটাই তো বলছি যে তুই বেশি আমি দুটো উদাহরণ দিই বললাম, আমি বললাম যে তুই বেশি ইলেকট্রন দিলে পরে তোর প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারটাও বাড়ছে। প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার বাড়ার ফলে যতগুলো পসিবল ম্যাথমেটিক্যালি পসিবল এনার্জি স্টেট থাক তুই ক্যালকুলেট করতে পারছিস, সেগুলো সবই আছে, কিন্তু সেগুলো কি ইলেকট্রন দ্বারা অকুপাই হবে? উত্তর হচ্ছে না, হবে না। কারণ আচ্ছা, আচ্ছা। ওইগুলো অকুপাই হলে পরে মানে কেন আউবাউ প্রিন্সিপালের বেসিসটা কি তুই খেয়াল করে দেখ না, যে কেন 3D-র আগে 4s ভর্তি হচ্ছে, তার কারণ হচ্ছে ওই পরিমাণ ইলেকট্রন নিয়ে মানে নেচার ওভাবে হয় না। মানে আমি একটা কথা বারবার বলি, আবার বলছি, যে উত্তম কুমার বলে উত্তম কুমার নয়। একজন লোক, সে দারুণ অভিনয় করেছিল, মানুষের মন জয় করেছিল, তাই সে উত্তম কুমার, মানে তার নাম হয়েছে উত্তম কুমার, অন্য কুমারও হতে পারতো, ঠিক আছে? ইটস কাইন্ড অফ লাইক দ্যাট, যে ওভাবে দেখলাম না, তোকে থাকতে হবে যে আচ্ছা যে তোর মানে যেটা ধর ক্লাসিক এক্সাম্পল যদি আমি বলি, যে 4s এ আগে ঢোকে 3D থেকে, এটার উদাহরণ হচ্ছে যে ধর স্ক্যান্ডিনিয়ান 21, তাই তো? এইখানে যে ঢুকছে তুই এমনি লিখে দেখ, এমনি লিখলে কত হবে? 1s2 2s2 2p6, 18টা হয়ে গেল। তারপরে হচ্ছে 18 হচ্ছে 10টা হলো। তারপর 3p6, এখানে 18টা হলো, ঠিক আছে? এরপরে তোর দুটো অপশন আছে, আইদার এখানে কত হলো 18টা হলো, তাহলে বাকি দরকার 3টে। আইদার তুই 3d3 লিখবি, অথবা তুই লিখবি 4s2 3d1। দেখা যায় এইটার টোটাল সিস্টেমটা মানে এই কনফিগারেশনটা টোটাল সিস্টেমটার এনার্জি এই সিস্টেমটার টোটাল এনার্জির থেকে কম, ঠিক আছে? ফলে ওখানে তার মানে কি স্ক্যান্ডিনেভিয়ামের ক্ষেত্রে যদি এখানে 3D পার্শিয়ালি ফিল আপ হচ্ছে, ধর ক্যালসিয়ামের ক্ষেত্রে আরো পরিষ্কার হয়ে যায়, 3D থাকবেই না, ঠিক আছে? ফলে তার মানে কি ক্যালসিয়ামের ক্ষেত্রে 3D অরবিটালটার এক্সিস্টেন্স নেই? আছে এক্সিস্টেন্স আছে, কিন্তু ওখানে গ্রাউন্ড স্টেটে ওখানে ইলেকট্রন ফিল আপ নেই। তোরা এখন গ্রাউন্ড স্টেট নিয়ে আলোচনা করছিস, ঠিক আছে? এই কারণেই অ্যাটমিক স্পেক্ট্রা দেখা যায়। অ্যাটমিক স্পেক্ট্রাল লজিকটা কি, যে আমার দুটো এনার্জি স্টেট আছে, মানে অনেক এনার্জি স্টেটই আছে, এবার একটা ইলেকট্রন যেটা চুপচাপ এখানে বসেছিল, তুই খানিকটা এনার্জি দিয়ে তাকে এখানে তুলে দিবি। এবার যখনই এনার্জি সোর্সটা বন্ধ করে দিবি, ও আর এখানে থাকবে না, ও জাম্প করবে। জাম্প করার সময় এই সমপরিমাণ এনার্জি ও আলো হিসাবে মানে কোনো একটা রেডিয়েশন হিসাবে এমিট করবে। যদি সেটা ভিজিবল রেঞ্জে পড়ে, তুই কালার দেখতে পাবি। যেটা তোরা, আমি জানি না করেছিস কিনা এখনো প্র্যাকটিক্যালে, না আমার স্কুলে তো করানো হয়নি, যেটাকে আমরা বলি ফ্লেম টেস্ট। না, এটা হয়নি। ঠিক আছে, ফ্লেম টেস্ট। বিভিন্ন মেটাল তাদেরকে মানে ওই আগুনে ধরার একটা পদ্ধতি আছে, সেটা দেখে তারা কিছু ক্যারেক্টারিস্টিক কালার দেয়, ঠিক আছে? একদম মানে ওই কালার দেখে তুই বলে দিতে পারবি যে ওটা কি ও আয়ন আছে, আচ্ছা, যেমন মানে এটা সোডিয়াম প্লাস গোল্ডেন ইয়েলো। মানে এটা কেমিস্ট্রিতে হয়? হ্যাঁ, আচ্ছা, সোডিয়াম তাহলে প্লাস গোল্ড। তোরা যখন জারণ সল্ট অ্যানালাইসিস বিজারণে হয়? করবি কত, জারণ বিজারণের সঙ্গে সম্পর্ক নেই, ও, ঠিক আছে? গোল্ডেন ইয়েলো হবে, ঠিক আছে? তারপর ধর পটাশিয়াম প্লাসের জন্য হচ্ছে ব্লুইশ ভায়োলেট বা হোয়াইটিশ ভায়োলেট, এরকম কিছু হবে আর কি, হুম, ব্লুইশ ভায়োলেট, ঠিক আছে? স্ট্রনশিয়াম প্লাস হচ্ছে ক্রিমসন রেড, ক্যালসিয়াম প্লাস 2 হচ্ছে ব্রিক রেড। ফলে কালার দেখেই তুই জাজমেন্ট দিতে পারছিস, কারণ এই যে এনার্জি গ্যাপটা, এইটা ইজ ভেরি স্পেসিফিক টু স্পেসিফিক অ্যাটম। মানে এটা হচ্ছে কোয়ান্টাইজ, তাই নাকি? মানে কোয়ান্টাইজ তো বটেই, কিন্তু এই স্পেসিফিক মানে টু স্পেসিফিক কোয়ান্টাটা অ্যাটম। অ্যাটমের জন্য একটা কোয়ান্টাইজ, মানে প্রত্যেকটা অ্যাটমের জন্য। কোয়ান্টাইজ তো বটেই, কোয়ান্টাইজটা প্রবলেম। কোয়ান্টাইজ কথাটার মানে কি তুই বুঝিস? কোয়ান্টাইজ কথাটার মানে মানে সবচেয়ে ক্ষুদ্রতম যেটা। না না, কোয়ান্টাইজ কথাটার মানে হচ্ছে সোজা কথায় বলতে গেলে যে ইটস নট কন্টিনিউয়াস। অর্থাৎ ধর হ্যাঁ, মানে হ্যাঁ, বুঝতে পেরেছি, মানে এটা জানি ধর মানে। তুই এরকম ধর তুই এই রাস্তাটা দিয়ে তুই দৌড়ে গেলি, আর ধর একটা লেটসে একটা বল গড়িয়ে গেল, ঠিক আছে? একটা বল গড়িয়ে গেল, দুজনের মধ্যে পার্থক্য হচ্ছে বলটা এই রাস্তার প্রতিটা পয়েন্টকে টাচ করতে করতে গেছে, কিন্তু তুই যখন এই রাস্তা দিয়ে দৌড়ে গেছিস, তুই কিন্তু প্রতিটা পয়েন্টকে টাচ করতে যাসনি। তোর পায়ের যে এক্সপ্যানশন দৌড়ানোর সময়, তুই এই পয়েন্টে ক্রস করেছিস, এই পয়েন্টে আবার পরের পাটা এইখানে দিয়েছিস, তারপরের পাটা, তারপর এইটা, এই যে গ্যাপটা অর্থাৎ ডিসক্রিট ভ্যালু হলো, এইটাকে বলে কোয়ান্টাইজেশন, হুম। আর ঠিক আছে? কোয়ান্টাটা বলে ওই ক্ষুদ্র ভ্যালুগুলোকে নাকি? ওই ভ্যালুটাকে, এই গ্যাপটাকে, হ্যাঁ, ঠিক হ্যাঁ, আছে? হ্যাঁ, এটা হচ্ছে কোয়ান্টা, ঠিক আছে? হ্যাঁ। সো দিস ইজ কল্ড কোয়ান্টাইজেশন। ফলে কোয়ান্টাইজেশন এখানে গল্প না, গল্প হচ্ছে যে ওই কোয়ান্টাইজেশনের যে অ্যামাউন্টটা, যেমন তুই দৌড়ালে পরে তোর এই দুটো পায়ের এক্সপেনশন একরকম হবে,
আমি দৌড়ালে আমার দুটো পায়ের এক্সটেনশন একরকম হবে, ফলে আবার উইসেন বোল্ট দৌড়ালে তাদের আরেক রকম হবে। ফলে এই এক্সটেনশনটা অর্থাৎ দ্য সাইজ অফ দ্য কোয়ান্টা, এইটা যেহেতু ফিক্স, নট অনলি সাইজ অফ দ্য কোয়ান্টা, আরো একটা ফ্যাক্টর আছে, সেটা হচ্ছে ইলেকট্রনটা একটা সার্টেন এনার্জি পেলে কোন স্টেটে যাবে, হ্যাঁ, ও কোন স্টেটে আছে আর কোন স্টেটে যাচ্ছে। এই তিনটে ফ্যাক্টরই ভীষণ স্পেসিফিক টু স্পেসিফিক অ্যাটম। সেই কারণেই এই তিনটে ঘটনা মিলে যখন একটা এমিশন স্পেকট্রা তৈরি করে, তার কালারটা ওই অ্যাটমের খুব একদম মানে ফিঙ্গারপ্রিন্টের মতো প্রায়, ঠিক আছে। হুম, হ্যাঁ হ্যাঁ, যেটা বলেছিল প্রত্যেকটা ক্ষেত্রে। বলেছিল দাদা। হ্যাঁ, ফিঙ্গারপ্রিন্ট বলছে ওই, মানে হ্যাঁ, ওটা ওটা বলেছিল হ্যাঁ কথা। হ্যাঁ, কথাটা ফিঙ্গারপ্রিন্ট। কি জানো, কথাটা কি কি জানো, ইংলিশে কথা পুরো লাইনটা কি বলে জানো? এই রে, এ কি বলে মানে এরকম তো কিছু। এটা হচ্ছে প্রত্যেকটা সিস্টেমের ফিঙ্গারপ্রিন্ট, মানে এরকম কিছু একটা, মানে লাইনটা ইংলিশে ছিল, হ্যাঁ, মানে এরকম কিছু একটা মানে বলেছিল। মানে অ্যাটমের ক্ষেত্রে ইটস লাইক আ মানে অ্যাটমের ক্ষেত্রে ইটস অ্যানালজিক্যালি সিমিলার টু আ ফিঙ্গারপ্রিন্ট হুইচ ইজ ফর দ্য কেস অফ হিউম্যান, ঠিক আছে। হ্যাঁ, হিউম্যানের আরেও একটা জিনিসের ছাপ জানিস তো, স্পেসিফিক হয় জানিস? উম, মাথার ছাপ নাকি? হ্যাঁ, মাথার আবার ছাপ নেবো কি করে? তোর মুখ, পায়ের ছাপ, মানে পুরো ফিঙ্গারপ্রিন্টই হলো। না জিভের ছাপ, আচ্ছা জিভের ছাপ। আচ্ছা। এরপর থেকে জমি জমা কিনতে গেলে বলবি আমি অশিক্ষিত, আমি সই করতে পারি না, আমি ফিঙ্গারপ্রিন্টও দেবো না, আমি জিভের ছাপ দেবো। Spectra of a system is also called the fingerprint of that system. হ্যাঁ হ্যাঁ লাইনটা খুঁজে বার করলাম, মানে স্পেকট্রা অফ আ সিস্টেম ইজ অলসো কল্ড দ্য ফিঙ্গারপ্রিন্ট অফ দ্যাট সিস্টেম। হ্যাঁ, ওটা যে কোনো স্পেকট্রা কিন্তু, হ্যাঁ, মানে শুধু এমিশন স্পেকট্রা বলে না, ঠিক আছে। কারণ আমরা স্পেকট্রোস্কোপি দিয়ে আমরা এই যে মানে এইটা একটা ফিলোসফিক্যাল প্রশ্ন হয়ে যায় যে এই যে দেখা বলতে কি বুঝি। যে কোনো টাইপের দেখা ইজ আ কাইন্ড অফ স্পেকট্রা, ঠিক আছে, কাইন্ড অফ না, স্পেকট্রা, ঠিক আছে, স্পেকট্রোস্কোপি, ঠিক আছে। যে কোনো টাইপের দেখা, যে কোনো ধরনের, মানে কি বলবো, দেখা বলা ঠিক না, মানে অ্যাকচুয়ালি ইংরেজিতে কথাটা হচ্ছে যে পারসিভ করা আর কি, ঠিক আছে। হুম, ধরনের রটা পড়ে। পারসিভ করা, হ্যাঁ, এই তো যে কোনো ধরনের আছে, এই ধরনের পারসিভ করা আসলে একটা স্পেকট্রোস্কোপি। এই স্পেকট্রোস্কোপির মিনিং নিয়ে আমার তো দাদার একটা গল্প আছে, ঠিক আছে, মানে খুব ইম্পর্টেন্ট, মানে মজার, যে মজার কোনো এবং ইম্পর্টেন্ট। ধরনের কি পারসিভ করে সেটা লেখনি তো। যে কোনো ধরনের প্রপার্টি পারসিভ করা, সেটা মানে আখেরে একটা স্পেকট্রা, ঠিক আছে। প্রপার্টি কথাটা লেখনি, মানে যে কোনো ধরনের পারসিভ করা তো কোনো মানে করে। দরকার নেই, যে কোনো ধরনের পারসিভ করা মানে তুই প্রপার্টি পারসিভ করিস, আর কিছু আর কিচ্ছু পারসিভ করতে পারিস না। তুই যা কিছু পারসিভ করিস সেটা আসলে একটা প্রপার্টি। হ্যাঁ, সেই প্রপার্টির আবার দুটো ভাগ থাকবে। একদম মানে এটা আশা করি তোর দাদা বলেছে ফার্স্ট চ্যাপ্টার বলতে গিয়ে, যেটা আমি আমি খুব স্কুলে ডিটেলে পড়েছিলাম, যে যে কোনো প্রপার্টি, যে কোনো কিছু তুই যা পারসিভ করিস তা হচ্ছে কতগুলো প্রপার্টিজ, ঠিক আছে। এই প্রপার্টিজকে দুভাগে ভাগ করা যায়, মেজারেবল, নন মেজারেবল। উপলব্ধি পারসিভ মানে উপলব্ধি না? হ্যাঁ, বলতে পারিস। নন মেজারেবল, মেজারেবল প্রপার্টিজ গুলোকে আমরা বলি হচ্ছে ফিজিক্যাল কোয়ান্টিটি, হুম। আর নন মেজারেবল গুলোকে আমরা জাস্ট নর্মাল কোয়ান্টিটি হিসেবে ট্রিট করি, মানে কোয়ান্টিটিসও বলি না, কোয়ান্টিটিস বলতে আমরা ফিজিক্যাল কোয়ান্টিটিস বুঝি, ঠিক আছে। নন এবং মেজারেবল সেগুলো কি কিরকম, মানে কিরকম? তুইও সৎ, চন্দ্রিমাও সৎ, কিন্তু তোদের সততা কি আমি মাপতে পারবো? আচ্ছা। মানে অন ইটস এক্সাক্ট স্কেল মাপতে পারবো না, ঠিক আছে। তাই তোর সততা, চন্দ্রিমার সততা, এগুলো তোদের প্রপার্টি তো, কিন্তু আমি সেগুলো কি মাপতে পারবো না তো। আচ্ছা। এবং বিজ্ঞানের এটা একটা চেষ্টা থাকে যে আজকের দিনে দাঁড়িয়ে যে প্রপার্টিস গুলো মেজারেবল নয়, সেই প্রপার্টিস গুলো কি করে মেজারেবল করতে পারি। তার একটা ক্লাসিক উদাহরণ হচ্ছে যে তুই যদি একটু পেছনে যাস, তাহলে বুদ্ধি, মানুষের বুদ্ধি বা ইন্টেলিজেন্স মাপার, মানে ওটা এই ক্যাটাগরিতে পড়তো, ঠিক আছে, নন মেজারেবল ক্যাটাগরিতে পড়তো। কিন্তু আজকে আমরা জানি যে বুদ্ধি মাপার মানে খুব ভালো পদ্ধতি নয়, কিন্তু স্টিল একটা পদ্ধতি আছে যেটা আমরা আইকিউ বলি, ইন্টেলিজেন্ট কোশ্চেন। এটা কি করে গো এটাতে?
কিছুই না, কতগুলো প্রিসেট প্রশ্ন জিজ্ঞেস করে, এবং তার সঙ্গে মানে অনেকটা পলিগ্রাফ, এখন পলিগ্রাফ টেস্ট নিয়ে খুব খবরের চ্যানেলে দেখাচ্ছে না, ওই রকমই ব্যাপারটা, যে কতগুলো নানা ধরনের মেজারমেন্ট রাখে, সেটা ব্লাড প্রেশার থেকে শুরু করে ব্রেন অ্যাক্টিভিটি, ব্রেন সিগন্যালিং, হ্যান ত্যান সব তো রাখি, তার সঙ্গে সঙ্গে তো কতগুলো প্রশ্ন জিজ্ঞেস করে, ঠিক আছে। এইবার এই প্রশ্নটা কি করে প্রশ্নটার একটা ক্যাটাগরি আছে, যে কোন লেভেলের লোকেদের কিরকম প্রশ্ন করা উচিত, মানে একটা 5 বছরের বাচ্চার জন্য কিছু প্রিসেট প্রশ্ন আছে, যদি সেই প্রশ্নগুলো সব পেরে যায় তাহলে বুঝতে হবে যে তার আইকিউ 5 বছরের আইকিউর সঙ্গে সমান। যদি ও তার থেকে বেশি কোনো স্তরের প্রশ্ন পারে তাহলে তার আইকিউ বেশি, এইভাবে ডিটারমাইন হয় আমি যতদূর জানি আর কি। আচ্ছা, হুম। কিন্তু এগেইন বলতে হয় যে আইকিউ কিন্তু খুব ভালো প্যারামিটার নয়, মানে কারো তোর আইকিউ বেশি মানে তুই দারুণ ব্রিলিয়ান্ট হবি, নাও হতে পারে, ঠিক আছে, আর আর অনেক ফ্যাক্টর কাজ করে। হুম। হুম। আচ্ছা, আবার কোনো কোনো মানুষের আইকিউ সো কল্ড মানে একদম মেজার করা আইকিউ কম হলে পরেও সে তার পরিশ্রম দিয়ে ওটাকে ছাপিয়ে যেতে পারে আর কি, ঠিক আছে। বা আইকিউ ইনহারেন্ট কিনা সেটাও একটা বড় প্রশ্ন, যে আইকিউ কি তোর আইকিউ যেটা, ওই আইকিউটা কি ফিক্স নাকি ওটাকে মডিফাই করা যায় আর কি, ঠিক আছে। মানে তো সেটা তো প্রশ্নের উপরেও নির্ভর করছে অনেকটা। কিসের উপর? মানে এখানে তো অনেকটা বাধা ধরা কিছু, মানে প্রশ্নটার উপরে অনেক কিছু নির্ভর করছে। না না, আমি বলছি যে ধর মানে আমি IQ মানে IQ ধর তো ঠিক হওয়ারই। সুমন্ত আর চন্দ্রিমা, এদের দুজনের আমি আইকিউ মাপলাম, তোরও এক্স পেলাম ওরও এক্স পেলাম, ঠিক আছে, লেটস সে, ঠিক আছে। এইবার আমি তোদের 2 বছর তোরা অতিবাহিত করলি, 2 বছর পর আবার আইকিউ মাপছি, ঠিক আছে। তাহলে এই তোদের আইকিউ কি সমানই থাকবে নাকি আইকিউ চেঞ্জ হতে পারে, ঠিক আছে, এই কারেন্ট মেজারিং স্কেলেই, ঠিক আছে। উত্তর হচ্ছে চেঞ্জ হতে পারে, সেমও থাকতে পারে, চেঞ্জও হতে পারে, কমেও যেতে পারে। মানে দুজনের পার্থক্যটা কথা বলছো? হ্যাঁ হ্যাঁ, মানে মানে আমি এটা যে আরো ভালো হয় তুই একটা এক্স দে একটা ওয়াই দে, তাহলে এই যে তোদের আইকিউর যে ডিফারেন্সটা, ঠিক আছে, ডেল্টা আইকিউ, এই ডেল্টা আইকিউটা কি 2 বছর পরও সেম থাকবে? উত্তর হচ্ছে সেম থাকতে পারে, নাও থাকতে পারে, মোস্ট প্রবাবলি থাকবে না, ঠিক আছে। তুই দারুণ পড়াশোনা করলি, বিজ্ঞান নিয়ে পড়াশোনা করলি, 2 বছর বিজ্ঞান পড়লি, ফলে তুই যত সহজে তোর তোর ব্রেনটা যেরকম ভাবে প্রসেস করবে, তারপরে 2 বছর পর ইয়ে প্রসেস, যেমন একটা কথা, যে অনেক লোকই বলে ম্যাথামেটিক্স এর প্রতি একটা ভয় বহু মানুষের থাকে, ঠিক আছে, মানে বহু যারা ম্যাথমেটিক্স পড়া ছেড়ে দিয়েছে তাদের ম্যাথমেটিক্সে ভয় থাকে। এটা বলা হয় যে ম্যাথমেটিক্স তুমি ভালো পারো না মানে মোস্ট প্রবাবলি তুমি ভালো টিচার পাওনি, আর কিছুই না, মোস্ট প্রবাবলি। তার কারণটা হচ্ছে যে ম্যাথমেটিক্স এর জন্য যে সিম্পল বেসিক রিজনিং স্কিলটা লাগে, সেই স্কিলটা মোটামুটি সবারই থাকে, ঠিক আছে, খুব কম লোকেরই থাকে না। আচ্ছা। এবার ব্যাপার কি, ব্যাপার হচ্ছে ধর তোকে ছোটবেলায় লসাগু কেউ খুব খুলে ভালো করে শেখালো, ঠিক আছে, ফলে তুই ম্যাথমেটিক্স এর ভেতরটা অনেক ডিপলি জানলি, তাহলে তুই ক্লাস 10-এর একটা অঙ্ক করতে গিয়ে ওখানে ম্যাথমেটিক্যাল রিজনিংটা আরো বেটার বুঝতে পারবি, ঠিক আছে। কিন্তু একটা লোককে যদি আমি জুপ করে ক্লাস 10-এ শেখাতে যাই, যার লসাগুর বেসটাই অতটা পরিপক্ক নয়, সে তোর অত ভালো করে উঠতে পারবে না, তখন দেখে মনে হবে যে তুই ভালো অঙ্ক পাচ্ছিস আরেকজন পারছে না, কিন্তু সেটার কারণটা আসলে মোস্ট প্রবলি ওই জায়গায় আছে। হুম। আচ্ছা, তাহলে এবার আমরা মডার্ন পিরিয়ডিক টেবিলকে ক্যাটাগরাইজ করার চেষ্টা করি, ঠিক আছে। হুম। কিভাবে ক্যাটাগরাইজ করবো? না, পিরিয়ডিক টেবিল মানে কি একটা গ্রাফের মতো ব্যাপার, ঠিক আছে। এই গ্রাফে যেটা করা হয়েছে যে এই বরাবর ইনক্রিজ হচ্ছে হচ্ছে অনলি নাম্বার অফ ইলেকট্রন, এটার বেসিস আমরা দেখেছি যে পিরিয়ডিক প্রপার্টির জন্য বাড়তে বাড়তে একটা সময় আবার ফিরে আসবে, এই ফিরে আসবে বলেই এই বরাবর আমরা শুধু নাম্বার অফ ইলেকট্রন ইনক্রিজ করতে করতে যাচ্ছিলাম। আর এই বরাবর অ্যাকচুয়ালি উল্টোটা, আমার অ্যাকচুয়ালি এটা লেখা উচিত ছিল, ঠিক আছে, এরকম এই বরাবর ইনক্রিজ করছে হচ্ছে তো বেসিক্যালি প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, ঠিক আছে। এর ওপর বেস করে মডার্ন পিরিয়ডিক টেবিলটাকে সাজানো হয়। এবার আমি যদি খেয়াল করে দেখি যে তাহলে কি হবে, বেসিক্যালি যে কোনো একটা পার্টিকুলার প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারের আন্ডারে যতগুলো সাব অরবিটাল থাকবে, মানে অরবিটাল থাকবে বেসিক্যালি, ঠিক আছে, অরবিটাল থাকবে, এই
লেন্থ ততটাই এক্সটেন্ডেড হবে, তাই না? হুম হুম। যদি আমি প্রথম কোয়ান্টাম নাম্বার ধরি, এই চন্দ্রিমা বলতে প্রথম কোয়ান্টাম নাম্বারে কি অরবিটাল এক্সিস্ট করে? এস। এস। এস এর আবার দুটো ঘর হয়, তাই না? হুম দুটো ঘর হয়। তাহলে আমি প্রথম কোয়ান্টাম নাম্বারে দুটোই এলিমেন্ট পাবো, হুম ঠিক আছে? দুটোই এলিমেন্ট পাবো। একটার কনফিগারেশন হবে 1s1, আরেকটার কনফিগারেশন হবে 1s2। তারপর যখন থার্ডটায় যাচ্ছি, এই সরি সেকেন্ডটায় যাচ্ছি, তখন সেকেন্ডে আমরা জানি যে সেকেন্ডে এস আসবে, 2s থাকবে, 2p থাকবে। তাহলে 2s এর দুটো হয়, p তে আবার 6টা হয়। তাহলে আমি যদি সেখানে খেয়াল করে দেখি, তাহলে টোটাল 8টা থাকবে। হুম এটা কনফিগারেশন কি হবে? 2s2, 2p 2s1, 2s1, 2s2, 2p1, 2p2 2p2, 2p3, 2p4, 2p5, 2p6, ঠিক আছে? যখন থার্ডে যাব তখন এসও এসছে, পিও এসছে, ডিও এসছে। তাহলে এর জন্য দুটো, এর জন্য 6টা, এর জন্য 10টা, টোটাল 18টা আমি পাবো, ঠিক আছে? 18টা এলিমেন্ট পাবো। হুম। যখন এফটা ঢুকবে আরো 14টা, 32টা এলিমেন্ট পাবো। এইটার উপর ভিত্তি করে পিরিয়ডিক টেবিল সাজানো হয়েছে। যে ইন প্রিন্সিপাল যদি আমি খেয়াল করে দেখি যে তাহলে সাজানোটা কিভাবে সাজানো হয়েছে, যে প্রথম লাইনটায় দুটো এলিমেন্টই এক্সিস্ট করে, ঠিক আছে? এবার ওভারঅল লাইনটা যদি এত বড় হয়, তাহলে আমি কি করব? দুটো যদি এক্সিস্ট করে, শুরুতে একটাকে রাখবো, শেষে একটাকে রাখবো। যেহেতু যাদের এই এই কনফিগারেশনটা সেম না, এই যে 1s1 আর 2s1, এদের মধ্যে একটা প্রপার্টি সিমিলারিটি থাকবে। অর্থাৎ আমাদেরকে এই দুজনকে নিচে রাখতে হবে, সোজা কথা, ঠিক আছে? মানে ইন প্রিন্সিপাল, আমি এটাকে একটু ভালো করে আঁকি। ইন প্রিন্সিপাল এইটা দিয়ে শুরু করা উচিত ছিল, প্রথম প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারে। যেই 2-এ যাব, এই দুটোর মাঝখানে এই এই যে দুটো ইয়ে আছে, ঠিক আছে? এই দুটোর মধ্যে আরো কতগুলো ইয়ে ঢুকে যাবে, ঠিক আছে? তা সেটাকে আমি কি করে লিখবো তাহলে? তাহলে এর মাঝখানটা ঢুকাতে গেলে এই দুটোর গ্যাপকে বাড়াতে হবে। ওই জন্যই পিরিয়ডিক টেবিল এটা পাশাপাশি না রেখে এটাকে আমি দূরে রেখে দিলাম। 2-তে এসে এই হলো, এই হলো, দেন এখানে চলছে 6টা, ফাইনালি এখানে 2s2, 2p6 এ গিয়ে দাঁড়ালো, ঠিক আছে? থার্ডে যখন যাব তখন কটা থাকবে? টোটাল 18টা, ঠিক আছে? অর্থাৎ এখানে 8টা ছিল, মাঝে আরো 10টা ঢুকেছে। ওই জন্য এখানে আবার একটা বাইফার্কেশন হবে, দুটো, তারপরে এখানে 10টা, তারপরে আবার এইদিকে যেটা ছিল আগের বারের মতো 6টা, ঠিক আছে? এবার পিরিয়ডিক টেবিল একটা মজার কাজ করে, মজার কাজ করে কি, যে এফটাকে অ্যাজ ইফ ও পাত্তা ব্রাত্য করে দিয়েছে, ঠিক আছে? আমার ধারণা ওই আর কি, অনেক পরে ওই এলিমেন্ট গুলো আবিষ্কার হয়েছে বলে, তাই জন্য হ্যাঁ করে ও এটাকে ছড়ায়নি। ইন প্রিন্সিপাল মডার্ন আরো, তাহলে কি এফ ঢুকলে পরে এখানে আরো একটা বাইফার্কেশন হওয়ার কথা ছিল, তাই না? তার মানে এই হবে, এই হবে, তারপরে এখানে একটা এফ থাকবে, অর্থাৎ এই দুটো এস এর জন্য এখানে এফ থাকবে, তারপর ডি, এফ এর 14টা থাকবে, তারপর ডি এর 10টা থাকবে, তারপর আবার পি ফিরে আসবে, ঠিক আছে? এটা হওয়া উচিত, তাই না? p6 হওয়া হুম। তাহলে অ্যাকচুয়ালি মডার্ন পিরিয়ডিক টেবিলটা ভালো করে যদি খেয়াল করে দেখিস, হওয়া উচিত এইরকম। এখানে একটা এলিমেন্ট, এখানে একটা এলিমেন্ট, এরপরে এখানে দুটো, তারপরে এখান থেকে আবার শুরু হচ্ছে। আচ্ছা, একটু বড় করে লিখি। তারপরে আবার এখান থেকে শুরু হচ্ছে, লিখছে 6টা, 1 2 3 4, এটা 6টা, ঠিক আছে? তারপরেরটাই কি হবে? এই দুটো তো থাকবেই, এখানে আবার এই ডিটা ঢুকে যাবে, ঠিক আছে? ডি এর 10টা, আমি একটু ফাঁকা করে রাখি এই জায়গাটা। এখানে ডিটা ঢুকে গেল, দেন আবার পিটা ঢুকলো, পি এর 6টা, ঠিক আছে? দেন তারপরেরটাই যখন আসবে তখন এই দুটো তো থাকবেই, তারপরে এফ ঢুকবে, তাহলে এখানে আরো একটা ঘর হবে যেটা আগের গুলোতে ছিল না, দেন আবার ডি, দেন পি। হ্যাঁ, তো অ্যাকচুয়ালি পিরিয়ডিক টেবিলটা দেখতে এরকম হওয়া উচিত। আর তারপরেরটা আবার সবগুলোই থাকবে, আর নতুন অরবিটাল আসে না। তাহলে এফ, বি, ওই এফটাকে ওই
অ্যাক্টিনাইট ল্যান্থানাইটস ওর দিয়েছে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবার আমরা যে পিরিয়ডিক টেবিলটা দেখবো, সেই পিরিয়ডিক টেবিলে কি করা হয়, ওই আমার ধারণা কেন করেছে আমার কাছে পরিষ্কার নয় ঠিক। বেসিক্যালি এই যে পার্টটা, এই এফ এর পার্টটাকে ব্রাত্য করে দিয়েছে, এদেরকে জাস্ট সরিয়ে নিয়ে আলাদা করে লিখেছে। মানে বেসিক্যালি যেটা করে যে এই পার্ট দুটোকে নিচে নামিয়ে নিয়ে চলে আসে, আর এই পুরো পার্টটাকে একটু কাছাকাছি এনে দেয়। এই হচ্ছে আমাদের মডার্ন পিরিয়ডিক টেবিল। বোঝা গেল? হুম। হ্যাঁ। এবার এইসব আবার তোরা ছোটবেলায় পড়েছিস, এদের নাম টাম আছে। এই 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 পুরোটাকে বলা হয় যেমন এস ব্লক এলিমেন্ট। এই এরা হচ্ছে সব এস ব্লক এলিমেন্ট। হ্যাঁ, বুঝতেই পারছিস কেন এস ব্লক। এটা ডি ব্লক, এটা পি ব্লক, আর এটা এফ ব্লক। এদের আবার এই প্রতিটা গ্রুপ ওয়াইজ নাম আছে, প্রতিটা গ্রুপের ইলেকট্রনিক কনফিগারেশনের প্যাটার্নটা মোটামুটি সেম হবে, ঠিক আছে। তাদের নামগুলো কি কি? প্রথমটার নাম কি রে? সন্ধিগত মৌল। প্রথম গ্রুপটা এটা সরি, ওটা হচ্ছে ইয়ে ক্ষারীয়, আরে কি বলে ওই ক্ষার ধাতু, অ্যালকালি মেটালস। হ্যাঁ, অ্যালকালি মেটালস, তাও একটা ক্ষারীয় বাংলায় মৃত্তিকা। ক্ষার ধাতু। সেকেন্ডটা হচ্ছে ক্ষারীয় মৃত্তিকা মৌল। হুম, ক্ষারীয় মৃত্তিকা মৌল, ইংরেজিতে হচ্ছে অ্যালকালাইন আর্থ মেটালস। হ্যাঁ alkaline earth। এরপর একটা সন্ধিগত ট্রানজিশন হচ্ছে। পরেরটা হচ্ছে সন্ধিগত। আচ্ছা, এই সন্ধিগত কেন বলা হয়? তার কারণ হচ্ছে এরা হচ্ছে হার্ডকোর মেটাল, আমরা মেটাল নিয়ে কথা বলবো, আর এরা হচ্ছে নন মেটাল। এই হার্ডকোর মেটাল আর নন মেটালের মাঝামাঝি অংশটা হচ্ছে সন্ধিগত, অর্থাৎ ট্রানজিশন ঘটছে, ঠিক আছে। সন্ধি পূজা হয় না দুর্গা পূজায়? হ্যাঁ, হুম, সন্ধি পুজোর কারণ কি জানিস? ঠিক মতো জানি না। জানিস না? না, সন্ধি পুজো কখন হয় সেটা জানিস? আহ, অষ্টমী রাতে মনে হয়। না, হ্যাঁ অষ্টমী রাতে। হ্যাঁ অষ্টমী বললি তো, না সপ্তমী শুনবো। অষ্টমী। হ্যাঁ, অষ্টমী থেকে নবমী এর মাঝে হয় সন্ধি পুজো। গল্পটা হচ্ছে বেসিক্যালি অষ্টমীতে হচ্ছে একদম মহিষাসুর আর দুর্গার যুদ্ধের ক্লাইম্যাক্স, ঠিক আছে। ক্লাইম্যাক্স অফ মহিষাসুর এবং দুর্গা যুদ্ধ, ঠিক আছে। এটা ক্লাইম্যাক্স। হুম। আর নবমীতে গিয়ে মহিষাসুর ফাইনালি পরাজিত হচ্ছে আর কি। মানে নবমী পুজো যেটা হয় দেখবি, নবমীতে যজ্ঞ হয় অ্যান্ড অল দ্যাট, বলি হয়। অর্থাৎ নবমীতে যুদ্ধ শেষ। এবার যুদ্ধ শেষ হওয়ার জন্য দুর্গাকে বিজয়ী সম্ভব, মানে ওই আর কি ইয়ে করা হচ্ছে আর কি। ফাইনাল র্যাপিং অফ অফ মানে যুদ্ধ ক্লোজ হয়ে এসছে এবার আর কি। চুক্তি ফুক্তি হয় না, এইসব হচ্ছে আর কি। আর তারপরে দশমীতে হচ্ছে একদম কমপ্লিট বিজয়া, ওই জন্যই নাম হচ্ছে বিজয়া, ঠিক আছে, যে যুদ্ধ শেষ হয়ে গেছে। আর এই অষ্টমী আর নবমী মাঝের একটা পোর্শন, যখন ইন প্রিন্সিপাল মহিষাসুর বুঝতে পারছে যে আর আমার দ্বারা হবে না, এবং সে সন্ধি করছে আর কি, এক অর্থে সন্ধি করছে, ঠিক আছে। যদিও তাকে মেরে দিচ্ছে, কিন্তু স্টিল সে একটা সন্ধি করছে, যে পরাজয় স্বীকার করছে। সেইটাই হচ্ছে সন্ধি পূজা, ঠিক আছে। এবং সন্ধি পুজো যদি খুব মানে বিশেষ করে বাড়ির পুজো যদি খেয়াল করে দেখিস, তাহলে দেখবি যে অনেক বাড়িতেই আমি দেখেছি সন্ধি পুজোর ঠিক আগে একটা পুজো হয়, যেটাকে বলা হয় চণ্ডী পুজো। এবং তুই যদি একটু পুরোনো দিনের মহালয়া দেখিস, এখন তো মহালয়াগুলো খুব গন্ডগোল করে দিয়েছে। পুরোনো দিনের মহালয়া শুনি বা বীরেন্দ্র কৃষ্ণের মহালয়া যদি ভালো করে শুনিস, দেখবি ওখানে বলা হয় যে একটা সময় মহিষাসুর অনেকগুলো আর কি রূপ ধারণ করছিল, হ্যান ত্যান করছিল, মানে যুদ্ধটা ওই ক্লাইম্যাক্সে পৌঁছচ্ছে। তখন দুর্গা তার আরেকটা রূপ নেয় মানে সোজা কথা বলতে গেলে সে যুদ্ধের গিয়ারটাকে এক ঘাট উপরে নিয়ে যায়। তখন সে চণ্ডী রূপ ধারণ করে, চণ্ডী আরো অ্যাগ্রেসিভ, চণ্ডী রূপ ধারণ করে। সো অনেক বাড়ির পুজোতেই চণ্ডী পুজোটা আগে হয়ে যায়, তারপরে হচ্ছে সন্ধি পুজো হয়, ঠিক আছে। মানে চূড়ান্ত ক্লাইম্যাক্স জানি। হ্যাঁ, চূড়ান্ত আর কি, ঠিক আছে। সো সন্ধিগত মানে হচ্ছে ট্রানজিশন, একটা ফেজ থেকে আরেকটা ফেজে ট্রানজিট করছে। যারা হার্ডকোর মেটাল, দেখ তুই ছোটবেলা থেকে, হ্যাঁ হ্যাঁ, বলো বলো। তুই মেটাল বললে পরেই তুই দুটো মেটালের উদাহরণ বল, নাম বল। কপার, না কপার, কপার আর, কপার, কিন্তু এটা তো সন্ধিগত মৌল। আরে তুই বল না মেটাল, তুই মেটাল বলতে যা বুঝি ইন প্রিন্সিপাল।
আচ্ছা, কপার আর সোনা। সোনা, গোল্ড, তাই তো। আচ্ছা এবার চন্দ্রিমা বল, দুটো মেটাল। উম, একটা তো রূপা, রূপা। একটা আর জিঙ্ক। জিঙ্ক জিঙ্ক, হয় আমি মেটাল? ঠিক আছে। আমি কিন্তু বেছে বেছে অ্যালকালাইনটাই বলতে পারতাম। না না, আমি তো ওই জন্যই বলছি যে ইন পারসেপশন, তুই এখন খানিকটা কেমিস্ট্রি জানিস, ওইটাকে বাদ দে, ঠিক আছে, তোর ওই কেমিস্ট্রি সেন্সটাকে বাদ দে। মেটাল বললে পরে তুই যে যে করে না ইউটিউবার গিয়ে রাস্তায় জিজ্ঞেস করে লোকজনকে নানা বিষয়, হ্যাঁ, হ্যাঁ। যদি এরকম একটা মাইক নিয়ে বেরিয়ে পড়িস এবং 100 জনকে জিজ্ঞেস করিস, আমার ধরো না 100 জনই মেটাল বলতে গিয়ে মানে একটার নাম তোরা মিস করেছিস, যেটা সবার আগে বলবে লোকে, লোহা, ঠিক আছে, ঠিক আছে, লোহা। আহ, একই মেটাল বললো, কিন্তু মজার ব্যাপার হচ্ছে এরা ভীষণ খারাপ মেটাল, এরা শেষ লাস্ট কোয়ালিটির মেটাল আর কি, মানে খারাপ কোয়ালিটির মেটাল। হ্যাঁ, মেটাল কথাটার মানেই হচ্ছে, আমি মেটাল নিয়ে আরো কথা বলবো, কিন্তু মেটাল কথাটার মানে হচ্ছে যে খুব সহজে একটা মারাত্মক ইলেকট্রো পজিটিভনেস যার মধ্যে আছে, ইলেকট্রো পজিটিভনেস। আচ্ছা, মেটালে ডবল এল হয় নাকি একটা এল? কে জানে, একটা এলই এসব হয়। ইংরেজি আমার থেকে আশা করা যাবে না, হ্যাঁ, ভালো শুদ্ধ ইংরেজি বানান আমার কাছ থেকে আশা করা যাবে না। যাই হোক, মেটাল ইলেকট্রোপজিটিভ যেটা ব্যাপার, যে তার মানে মেটালের সবসময় টেন্ডেন্সি হচ্ছে ও কিছু ইলেকট্রন ছেড়ে দিতে চায়, ঠিক আছে, হ্যাঁ, সহজে একটা ইলেকট্রন ছেড়ে দিতে চায়। তাহলে যে ইলেকট্রন ছেড়ে দেবে, ইলেকট্রন ছেড়ে দিলে তো সে ক্যাটায়ন হয়ে যাবে, আর হ্যাঁ, কোনো চার্জ পার্টিকেল প্রকৃতিতে স্থায়ী হয় না। ফলে হ্যাঁ। যখনই সে ইলেকট্রন ছাড়বে সে তো অস্থায়ী হয়ে যাবে, তার মানে সে কারোর সাথে গিয়ে কম্পাউন্ড তৈরি করবে। ফলে একটা মেটাল, একটা ভালো যে যত ভালো মেটাল, তাকে পিওর স্টেটে পাওয়া তত কঠিন। আচ্ছা। হুম, হুম। তত কঠিন, ঠিক আছে। তুই এইগুলো রূপো, লোহা, জিঙ্ক, এসবগুলো পিওর স্টেটে পাস, পিওর স্টেটে পাস বলেই লোকে গয়না বানিয়ে পড়ে। হ্যাঁ, সোনা যদি ওই লেটসে সোডিয়াম দিয়ে কেউ গয়না বানাবে না, কেন বানাবে না, আরো হাজার কারণ আছে, কিন্তু এর বড় কারণ হচ্ছে সোডিয়াম দিয়ে গয়না বানালে পরে ওটা মানে টিকবেই না আর কি, ঠিক আছে, হুম। টিকবেই না। তো ফলে আমরা আমাদের পাবলিক পারসেপশনে মেটাল বলতে যাদেরকে আমরা চিনি, সেই মেটাল গুলো কিন্তু আসলে খারাপ মেটাল, লো কোয়ালিটির মেটাল, ঠিক আছে, মানে মেটালের সংজ্ঞা অনুযায়ী লো কোয়ালিটির মেটাল, ঠিক আছে। ভালো মেটাল কারা, যারা একদম পিরিয়ডিক টেবিলের বাঁ দিক ঘেঁষে আছে, অর্থাৎ ওই ক্ষারীয় মৃত্তিকা মৌল আর ক্ষার ধাতু, ঠিক আছে, এরা হচ্ছে সবচেয়ে ভালো মেটাল। এবং এত ভালো মেটাল যে সোডিয়ামকে তুই জলে দিলে পরে কি হয়, এনে আহ, দাঁড়া, জলে দিয়ে বলে সোডিয়াম হাইড্রোক্সাইড। আগুন তৈরি হয়, মানে এক্সপ্লোসিভ রিয়াকশন করে। আচ্ছা। মানে ওদের ইলেকট্রন ছেড়ে দেওয়ার টেন্ডেন্সিটা এত বেশি যে ওরা সুযোগ পেলে ইলেকট্রন ছেড়ে দেবে। সোডিয়ামকে জলে দিলে কি হবে, জল, এই সোডিয়াম প্রথমে একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে সোডিয়াম প্লাস হয়ে যাবে, ঠিক আছে, এবং সেটার বদলে সে কি করবে, এই জল থেকে হাইড্রোজেন যেটা এইচ প্লাস আছে তাকে ওই ইলেকট্রনটা ডোনেট করে দিয়ে একটা নেসেন্ট হাইড্রোজেন তৈরি করবে, এবং দুটো নেসেন্ট হাইড্রোজেন জুড়ে গিয়ে একটা হাইড্রোজেন গ্যাস তৈরি করবে। এবং এই রিয়াকশনটা এত ভায়োলেন্টলি হয়, যেহেতু স্টেবল, বুঝতেই পারছিস যে ও সবসময় চাইছে ইলেকট্রন ছেড়ে দিতে, এত সোডিয়াম অক্সাইড ভায়োলেন্টলি হয়। হ্যাঁ হ্যাঁ, তাতে কি হবে? সোডিয়াম অক্সাইড। আসছি আসছি, ঠিক আছে, এত ভায়োলেন্টলি হয় যে প্রচুর এনার্জি রিলিজ করে, এই রিয়াকশনটা প্রচুর এনার্জি রিলিজিং, মানে এক্সোথার্মিক, এক্সোথার্মিক, এত এনার্জি রিলিজ করে যে ওই এনার্জির চোটে, মানে ওই এনার্জি এই সদ্য তৈরি হওয়া হাইড্রোজেন গ্যাসটা জ্বলনাঙ্কে পৌঁছে দেয়। জ্বলনাঙ্ক জানিস? আচ্ছা, মানে জ্বালিয়ে দেবে মানে। হ্যাঁ, যেমন গলনাঙ্কতে কি হয়, কোন একটা বস্তু মেল্ট করে, হুম, হুম। ফুসফুটনাঙ্কতে ফোটে, ঠিক তেমনি প্রত্যেকটা বস্তুর একটা জ্বলনাঙ্ক আছে, যে টেম্পারেচারে গিয়েও আগুন ধরে যায়, ঠিক আছে, আগুন ধরা মানে বেসিক্যালি অক্সিজেনের সঙ্গে রিয়াকশন করা, ঠিক আছে, সেই টেম্পারেচারটাকে বলে জ্বলনাঙ্ক। থার্মিকের লাস্টের দিকটা না বুঝতে পারবো না, মানে পরে দেখলে তুমি ভালো করে লিখে দাও না। হ্যাঁ হ্যাঁ, এক্সোথার্মিক এমআই সিটেড ভালো করে লিখে লিখে দাও না, ওটা বুঝতে পারবো না পরে দেখলে। ঠিকই আছে, লাস্টের দিকটা বলছি আমি। হুম। ঠিক আছে, এক্সোথার্মিক। ফলে এতটা হিট তৈরি হয়, যেহেতু স্টেবল রিয়াকশন, হিট তৈরি হবে, প্রচুর এনার্জি রিলিজ করবে, এনার্জি রিলিজ করলে সিস্টেম স্টেবল হয়, তাহলে এনার্জি রিলিজ করবে, সেই এনার্জিতে এই হাইড্রোজেন গ্যাসটা তার জ্বলনাঙ্কে পৌঁছে যাবে এবং সেটা অক্সিজেনের সাথে রিয়াকশন করে জ্বলতে শুরু করবে, তার আগুন ধরে যাবে, ফায়ার।
আগুন ধরে যায় এবং সোডিয়াম জলে দিলে পরে এরকম লাফাতে থাকে, আগুনটা লাফাতে থাকে এদিক ওদিক। তার কারণ কিছুই না, যে গ্যাস বলে সে আগুনে জ্বলে যাচ্ছে, তার একটা নিউটনের থার্ড লর মতো ব্যাক ফোর্স তৈরি হবে। তো আর নেভার এই কি জল দিয়ে- থেকে এই, হ্যাঁ হ্যাঁ, যে নেভায় সেটা কি দেয় বেসিক্যালি, মানে কি এটা গ্যাস মত দেয়? কি নেভায় বুঝলাম না। মানে ফায়ার যেটাতে নেভায়, মানে ওই যে থাকে না বিভিন্ন জায়গায়। ফায়ার নেভানোর আবার গল্প আছে, ঠিক আছে। ফায়ার নেভানোর একটা চার্ট আছে, দেখবি আগে স্কুল ফুলে লাগানো থাকতো। কি কিসের ফায়ার তার উপর ডিপেন্ড করছে তুই কি দিয়ে নেভাবি, ঠিক আছে। সাধারণত তুই যেটা বলছিস ফায়ার এক্সটিংগুইশার, সেটা সেটা এমন একটা ব্যবস্থা করা থাকে, আমি সেটা ডিটেলসে যাচ্ছি না, যাতে করে ফাইনালি প্রচুর জল মানে কার্বন ডাই অক্সাইড মিশ্রিত জল তৈরি হবে, হুম। ঠিক আছে। ফলে এগুলো লো টেম্পারেচার ফ্লেমকে বন্ধ করার জন্য, ছোট আগুন লাগলো, হ্যাঁ, শর্ট সার্কিট থেকে মিটারের গায়ে আগুন লেগে গেল বা কোথাও আগুন লাগলো, তার জন্য ঠিক আছে। কার্বন ডাই অক্সাইড অক্সিজেনকে দূরে ঠেলে, মানে জলও অক্সিজেনকে দূরে ঠেলে দেবে, কার্বন ডাই অক্সাইড তো জ্বলতে দেবে না, ওভারঅল মিলে টিলে জ্বালিয়ে দেবে, ঠিক আছে। কিন্তু এটা হায়ার টেম্পারেচার রিয়াকশনের জন্য, কিন্তু হায়ার টেম্পারেচার ফায়ারের জন্য কিন্তু এটা ঠিক নয়, তখন কিন্তু আবার উল্টো কাণ্ড করবে, ঠিক আছে। মানে এর টেম্পারেচারটা যদি এত বেশি হয়ে যায় যে এই কার্বন ডাই অক্সাইড থেকে ভেঙে কার্বন প্লাস অক্সিজেন করে দেয় এবং জল থেকে ভেঙে এই হাইড্রোজেন প্লাস অক্সিজেন তৈরি করে দেয়, বুঝতে পারছিস? অক্সিজেন আছে, হাইড্রোজেন আছে, কার্বন আছে, আরো ভালো করে জ্বলতে শুরু করবে, ঠিক আছে। ফলে জল দিলে পরে বা জল কার্বন ডাই অক্সাইড দিলে আগুন নেবে, এটা ঠিক কথা, ডিপেন্ড করছে কি আগুন, ঠিক আছে। এরকম প্রচুর আগুন আছে যেখানে জল দিলে আগুন না মানে ভায়োলেন্টলি জ্বলে যাবে, ঠিক আছে। হুম। বোঝা গেল? ফলে কেমিস্ট্রি ভাবেই পড়তে হয়, হ্যাঁ, মানে আমার পড়ার মেথডটা এরকমই, ছড়িয়ে ছিটিয়ে এখান থেকে মানে নানা জিনিসের এক্সপ্লেনেশন, এবং সেটা ওই আর কি পড়ে পড়ে ওই জায়গায় নিয়ে গিয়ে যাও। একটা স্টেডি ব্যাপারটা নয় আর কি, এরকম নয় যে একটা পরপর বলছি, হ্যাঁ, তার একটা ওভারঅল পিকচার থাকবে। আর জল থেকে এইচ প্লাস বেরিয়ে গেছিল, এইচ প্লাসটাই হাইড্রোজেনের কনভার্ট হয়েছে, তাহলে পড়ে থাকবে কি ওইচ মাইনাস। আর এখানে সোডিয়াম থেকে সোডিয়াম প্লাস তৈরি হয়েছে, একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে, মাইনাস অফ ওয়ান ইলেকট্রন। তাহলে এই এইচ প্লাস এনএ প্লাস মিলে এটা এনএইচ তৈরি করবে, ঠিক আছে। এটা রিয়াকশন করে দেখা যায় যে একটা পোর্সিলিনের বেসিড নিয়ে তার মধ্যে জল দিলি আর তার মধ্যে 2 ফোঁটা ফেনলফথেলিন মিশিয়ে দিলি, এবং এর মধ্যে একটা সোডিয়াম ছেড়ে দিলে সোডিয়ামটা আগুন ধরে যায় আর সোডিয়ামটা এদিক ওদিক ছোটাছুটি করতে থাকে। যখন সোডিয়ামটা মানে যত সময় যাবে আস্তে আস্তে এই জলটা পিঙ্ক হয়ে যাবে, ঠিক আছে। কারণ এই জলের মধ্যে তখন সোডিয়াম হাইড্রোক্সাইড তৈরি হবে, সোডিয়াম হাইড্রোক্সাইড একটা ক্ষার, ক্ষারের সাথে ফেনলফথেলিনের রিয়াকশনে পিঙ্ক কালারের সলিউশন তৈরি হবে, ঠিক আছে, বোঝা গেল? হুম। আচ্ছা, এবার আমরা আবার আমাদের জায়গায় ফিরে যাই, ঠিক আছে। কোথায় পড়ছিলাম? তো এই সন্ধিগত মৌল, এটা হলো সন্ধিগত মৌল। আর তার আগে আছে এফ ব্লক, এই এফ ব্লক গুলোকে আবার দুটো স্পেসিফিক নামে দেওয়া হয়েছে, ঠিক আছে। আচ্ছা, সন্ধিগত মৌলের মধ্যে আবার কতগুলো নাম আছে, আমি সব মনেও নেই, বলতে পারবো না, বলে কাজও নেই। এই শেষের দিকের মৌলগুলো যেগুলো দিয়ে আগেকার দিনে বুঝতেই পারছিস যে যেহেতু ওরা ভালো মেটাল নয়, সেহেতু ওদের অ্যাজ এ পিওর স্টেট স্টেবিলিটি অনেক বেশি হবে, দীর্ঘদিন অবধি তারা স্থায়ী থাকবে, ঠিক আছে। সেই কারণে এই ধরনের ধাতুগুলো দিয়ে ঐতিহাসিকভাবে মানুষ অস্ত্রশস্ত্র, কয়েন, টাকা মুদ্রা আর কি তৈরি করেছে। এবং সেই কারণেই এই এই বিশেষ করে ডি ব্লকের এই লাস্টের 3টে গ্রুপ, তাদেরকে বলা হয় কয়েনেজ মেটাল, কয়েনেজ মেটালস অর বর ধাতু, হুম। ঠিক আছে, বর ধাতু। আর এফ ব্লক দুটোর নাম কি? প্রথম যে এফ ব্লকটা, অর্থাৎ যেখানে 4F শুরু হচ্ছে, 4F এ ইলেকট্রন ভর্তি হচ্ছে, তার নাম হচ্ছে ল্যান্থানয়েডস। আর যেটা 5F শুরু হচ্ছে সেটা হচ্ছে অ্যাক্টিনয়েডস। তুমি যেটা লিখছো সেটা পিডিএফ করে পাঠাতে পারবে গ্রুপে? পাঠাই তো, রোজই তো পাঠাই। ও ড্রাইভ এসে একই কেস, ও ড্রাইভ দেখবি, ওকে একটু ড্রাইভের লিঙ্কটা পাঠিয়ে দিস তো, একটা ড্রাইভের ফোল্ডার করা আছে, তার লিঙ্কটা তোদের দেওয়া আছে, আমি প্রতিদিন ক্লাস শেষে ওখানে পিডিএফটা আপলোড করে দিই, তুই ওই ড্রাইভটায় যাবি, ওখান থেকে ডাউনলোড করে দিবি। ড্রাইভ করার কারণ একটাই, যে যদি তোর কাছে পিডিএফটা ডিলিট হয়ে গেল লেটসে, আমার কাছে আর চাইতে হবে না, আবার ওই ড্রাইভটায় যাবি, গিয়ে ওখান থেকে নামি, আর ওই ড্রাইভটা থেকে তুই ডিলিট করতে পারবি না, কারণ তোর সেই পারমিশন নেই, ঠিক আছে। আচ্ছা, তুই এতদিন ধরে জানিস না আমি প্রতিদিন পিডিএফ করে পাঠিয়ে দিই। না আমি টুকে নিতাম, আজকে টুকতে পারছি না বলেই বললাম। ঠিক আছে, ল্যান্থানয়েডস এন্ড অ্যাক্টিনয়েডস, এদের নাম কেন? মানে নয়েডস ল্যান্থানয়েডস মানে হচ্ছে বেসিক্যালি ওরকম যে আমরা বলি না যে
বসু পরিবার, ঠিক আছে, ওরকম ব্যাপারটা, ঠিক আছে। তো ল্যান্থানাইটস কেন, কারণ 4F যেখানে প্রথম ঢুকছে, ইন প্রিন্সিপাল ঢোকে না ওখানে 4F, কিন্তু যেখান থেকে শুরু হচ্ছে সিরিজটা সেই প্রথম এলিমেন্টের নাম হচ্ছে ল্যান্থানাম, LA, ল্যান্থানাম। আর 5F যেখান থেকে শুরু হচ্ছে তার নাম হচ্ছে অ্যাক্টিনিয়াম, অ্যাক্টিনিয়াম, ঠিক আছে। দ্যাট ইজ ওয়াই ইটস ল্যান্থানাম অ্যান্ড ল্যান্থানয়েডস অ্যান্ড অ্যাক্টিনয়েডস, ঠিক আছে। অর্থাৎ ল্যান্থানা নাম থেকে শুরু করে তার যে পরিবার, এবং অ্যাক্টিনিয়াম থেকে শুরু করে তার যে পরিবার, বোঝা গেল। হুম। আর পি ব্লক গুলোরও কতগুলো নাম আছে, যেমন লাস্টেরটাকে তো বলাই হয় যে ইনার্ট গ্যাস। হুম। এগেইন তার এরা এরা এদের ইলেকট্রনিক কনফিগারেশন এত ফুলফিল্ড যে এরা সহজে ওখান থেকে ইলেকট্রন দিতেও চায় না, নিতেও চায় না, তাই এরা ইনার্ট গ্যাস বা নোবেল গ্যাস বলা হয়, হুম। নোবেল গ্যাস। ওটাই কি হ্যাঁ, বললেন? তার আচ্ছা, আগের গ্রুপটা, এলিমেন্টস কাদের বলে? হ্যাঁ হ্যাঁ, হ্যালোজেন এলিমেন্ট। এইটাই হ্যালোজেন হচ্ছে তার আগেরটা, অর্থাৎ হুম। যেটা ফ্লুরিনের সিরিজটা, ফ্লুরিন, ক্লোরিন, 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 আয়োডিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টেটিন, ঠিক আছে, এরা হচ্ছে হ্যালোজেন্স। মাথা খারাপ হয়ে যেত পেনে মুখস্থ রাখতে হতো। হ্যাঁ হ্যাঁ, কি কি বলছিস? পেনে ওই পিরিয়ডিক। না না, ও চন্দ্রিমাকে জিজ্ঞেস করছি, হ্যাঁ কি বলছিস? কেন বলে এগুলোকে হ্যালোজেন? মানে এই হ্যালো, আমি নিশ্চয়ই একটা কোনো কারণ থাকবে, আমি এই মুহূর্তে জানি না। তবে আমি যেটা আশা, মানে যেটা ব্যাপার যে এই এদের যে মানে সামুদ্রিক লবণ তৈরি করে দেয়। হ্যাঁ, মানে হ্যালোর সঙ্গে বোধহয় তার কোনো একটা সম্পর্ক থাকবে, হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে। এদের সোর্স হচ্ছে ম্যাক্সিমামই হচ্ছে সি, ঠিক আছে, সমুদ্র থেকে আসে, সমুদ্রের পিরিয়ডিক বিভিন্ন লবণ। টেনে ওই দিত না, ওই যে বলো যে এটা কোনটা ঊর্ধ্বক্রম, হ্যাঁ 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 হ্যাঁ। মাথা খারাপ হয়ে যেত মুখস্থ করতে। আর তার আগের গ্রুপটাকে বলে, যেখানে আছে কারা আছে তার আগের গ্রুপে, কোথায় লিখবো, এখানটা লিখি, অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলোনিয়াম, পোলোনিয়াম। গ্রুপের নাম এই গ্রুপটাকে বলা হয় চ্যালকোজেন্স। অ্যালকোজেন। হ্যাঁ, এটা হচ্ছে এর আগেরটায় নাইট্রোজেন আছে, ওইটাকে কি যেন বলে একটা, মনে নেই, নিকটোজেন বলে, ওটাকে নিকটোজেন বলে। হবে হয়তো, ঠিক আছে। এটা বেসিক্যালি মানে এরপরে ব্যাপারটা কি হয়ে যায় বলতো, ওই টলিউড বলিউডের কেসের মতো। মানে অ্যাকচুয়ালি টলিউড বলিউড কিছু হয় না, কিন্তু অ্যাকচুয়ালি আমেরিকার যে ফিল্ম ইন্ডাস্ট্রিটা সেটা মূলত লাস ভেগাসের একটা শহরে, সরি লস অ্যাঞ্জেলেসের একটা শহরে ডেভেলপ। সেই শহরটার নাম হচ্ছে হলিউড, ইন প্রিন্সিপাল হলিউড, মানে সিনেমা তৈরির আগে থেকেই ওই জায়গাটার নাম হলিউড, ঠিক আছে। তো সেখান থেকে কপি করেই লোকজন টালিগঞ্জটা হয়ে গেছে টলিউড, ওইদিকে বোম্বেটা হয়ে গেছে বলিউড। এগেন তেলেগু ইন্ডাস্ট্রিটাকেও টলিগঞ্জ বলা হয়, টলিউড বলা হয়, ঠিক আছে। আর এখানে আমাদের বাংলাটা যেহেতু টালিগঞ্জ, তাই জন্য টলিউড। ঢাকাতে যেমন ওটাকে, ঢাকা থেকে যেহেতু ঢাকাতেই সিনেমা তৈরি হয় বাংলাদেশে, তাই ওটা হচ্ছে ঢালিউড, ঠিক আছে। যা তা। হ্যাঁ, মালায়ালাম সিনেমা হচ্ছে মালিউড, দেখবি তুই, এরকমই বলে। হুম। তো এখানে আমাদের ওই নিকটোজেনের গল্পটা, হ্যাঁ হ্যাঁ, বল বল বল। ওটা নিকটোজেনই হবে কনফার্ম। না না, কনফার্ম, আমি তোকে সেটা চ্যালেঞ্জ করছি না, আমি বলছি যে এই এর পরের কারণগুলো, আর মানে ওই আমার ধারণার আর কোনো কারণ নেই, মানে ওই হ্যালোজেন চ্যালকোজেনটা হয়েছে, বাকিগুলো ওই ওই সূত্রে আর কি। যেমন হলিউডটা হয়েছে সেই সূত্রে সমস্ত কিছুগুলোর নাম ওই ধরনের নামে সাথে সমতুল্য করে। সো দিস ইজ দ্য মডার্ন পিরিয়ডিক টেবিল মোরাললেস, ঠিক আছে। আমাদেরকে এবার যেটা কথা, আমরা তো এই চ্যাপ্টারে মূলত পিরিয়ডিক ট্রেন পড়বো, অর্থাৎ পিরিয়ডিক টেবিলটাকে একটা ওপর থেকে দেখার চেষ্টা করবো। তারপরে আমাদের থ্রু আউট 11 and 12 এই প্রত্যেকটা গ্রুপকে আলাদা আলাদা করে পড়তে হয়। 11-এ এস ব্লক, দুটো এস ব্লকই পড়তে হয়, এবং পি ব্লকের অনলি প্রথম দুটো পি ব্লক, অর্থাৎ যেখানে বোরন থেকে শুরু হচ্ছে, সরি আচ্ছা, আমার একটা বোরন থেকে, আমি শুনেছি ডি ব্লকটা নাকি কলেজেও পড়ায় না। আসছি দাঁড়া। দুটো এস ব্লক আর পি ব্লকের দুটো বোরন আর কার্বন ফ্যামিলি, এই দুটো, এই চারটে জিনিস 11-এ পড়তে হয়। 12-এ গিয়ে, মানে আগে 12-এ ছিল, আমি জানি না নতুন সিলেবাসে পরের সেমিস্টারই দিয়েছি কিনা, বোধহয় দেয়নি, আমি যত মনে করতে পারছি, ঠিক আছে। 12-এ গিয়ে আরো চারটে পি ব্লক ঢোকে, সেটা হচ্ছে নাইট্রোজেন ফ্যামিলি, অক্সিজেন ফ্যামিলি, ফ্লুরিন ফ্যামিলি এবং হিলিয়াম ফ্যামিলি, ঠিক আছে, বা আর্গন ফ্যামিলি, সরি নিয়ন ফ্যামিলি, যাই বল না কারণ নোবেল গ্যাসগুলো বলতে কথা, ঠিক আছে। তার সঙ্গে সঙ্গে ডি ব্লক পড়তে হয় পুরো, এবং এফ ব্লক পড়তে হয়, অর্থাৎ ল্যান্থানাইডস, অ্যাক্টিনয়েডস পড়তে হয়, এবং ডি ব্লকের ডি ব্লকের ভেতরে তিনখানা গ্রুপ পর্যায়ে থাকবে, ঠিক আছে। বুঝতেই পারছিস, প্রথম ডি আসে হচ্ছে 3 নম্বরে, তাহলে 3D সিরিজ,
4D সিরিজ, 5D সিরিজ, এই তিনটে সিরিজ পড়তে হবে। এই তিনটে সিরিজ মিলে পুরোটা হচ্ছে ডি ব্লক, এবং এফ এর দুটো 4F আর 5F, এই পুরোটা নিয়ে হচ্ছে এফ ব্লক, এবং পি এর চারটে, তার মধ্যে দুটো তুই 11-এ পড়ছিস, চারটে তুই 12-এ পড়ছিস। এই হচ্ছে ওভারঅল পিরিয়ডিক টেবিলটাকে। আবার ভেতরে গিয়ে পড়ার নিয়ম, তখন আরো একটু ডিটেলসে পড়তে হয়। তখন শুধু ওপর ওপর ট্রেন্ডস নয়, যে এদিক থেকে এদিকে গেলে সাইজ কি হবে, এই কি হবে, তা নয়। ওভারঅল যে এই কি ধরনের রিয়াকশন করবে, এর জারণ বিজারণ রিয়াকশন কিরকম হবে, এর অ্যাসিড বেস রিয়াকশন কিরকম হবে, এর অক্সাইড গুলোর প্রপার্টি কিরকম হবে, এর কার্বনেট গুলো কতটা স্থায়ী হবে, কতটা হবে না, এক্সেট্রা এক্সেট্রা। ঠিক আছে, এই পুরো স্টাডিটাকে আমরা বলি, যেহেতু গ্রুপ ওয়াইজ আমরা স্টাডি করছি, তাই জন্য এই পুরো স্টাডিটাকে আমরা বলি গ্রুপ কেমিস্ট্রি। ঠিক আছে, গ্রুপ কেমিস্ট্রি। এর একটা ছোট ভাই আছে, মানে ছোট ভাই না, বড় ভাই অ্যাকচুয়ালি, যেটা ম্যাথমেটিক্সেও পড়ানো হয়, ফিজিক্সেও পড়ানো হয়, কেমিস্ট্রিতেও পড়ানো হয়। অনেকেই গুলিয়ে ফেলে, মানে যারা শুনে থাকবে নামটা, সেটা হচ্ছে গ্রুপ থিওরি। এই দুটো কিন্তু আলাদা জিনিস, ঠিক আছে। হ্যাঁ, গ্রুপ থিওরি হচ্ছে একটা অঙ্কের বড় ব্যাপার, এবং সেই বড় ব্যাপারটা থেকে আমরা ওই জিনিসটা ফিজিক্সেও লাগে, ফিজিক্সেও গ্রুপ থিওরি আছে ওই জন্য, কেমিস্ট্রিতেও লাগে ওই জন্য কেমিস্ট্রিতেও গ্রুপ থিওরি আছে। ইভেন মিউজিক মিউজিক থিওরি বলে, যেটা যারা মিউজিক শিখে থাকলে জানে, মিউজিক থিওরি বলে যেটা বলা হয়, ওটাও কিন্তু আসলে একটা গ্রুপ থিওরি, মানে গ্রুপ থিওরির একটা এক্সটেন্ডেড পার্ট, মানে সাব পার্ট আর ছোট। ঠিক আছে, সো এটাকে আমরা বলি গ্রুপ কেমিস্ট্রি। এবং এই গ্রুপ কেমিস্ট্রির দুটো বিখ্যাত বই, যার একটা আমি প্রায় কমপ্লিটলি পড়েছি, আরেকটা আমি কমপ্লিটলি পড়িনি কিন্তু অনেকটা পড়েছি। একটার নাম হচ্ছে কটন উইলকিনসন। এই বইগুলোর নাম বলা হচ্ছে যে কেউ যদি অত্যুৎসাহী থাকে, তাহলে সে বইগুলো ফলো করতে পারে, এবং সেটা বেটার। হ্যাঁ, মানে খারাপ নয় কিন্তু। হ্যাঁ, দেখতে কি আছে, কিরম হয় একটা ভালো বই। ঠিক আছে, কটন উইলকিনসন। এর মধ্যে এই উইলকিনসন হচ্ছে নোবেল লরিয়েট। হ্যাঁ, এই বইটা আমার নিজের ব্যক্তিগত আলমারিতে আছে। আর আরেকটা বই আছে, যে বইটা আমি একবার কিনতে গিয়েও শেষ অব্দি আর কেনা হয়নি, দামে পোষায়নি বলে আর কেনা হয়ও নি, কিন্তু আমি বইটা খানিকটা পড়েছি, যেটা হচ্ছে গ্রিনউড। থ্যাঙ্কস টু এসব বইয়ের নাম জানার একটাই কারণ হচ্ছে যে আমরা বিসিকে এর কাছে পড়েছি, বিসিকে এসব বই বলতো, মানে বিসিকের ও ফুল কিছু ফর্মটা কার্পণ্য কি করতো। বলতো তো? হ্যাঁ হ্যাঁ, বিসিকের ফুল ফর্ম? বলাই চাঁদ কুন্ডু। আচ্ছা, আরে গ্রিনউডের আটটা পড়েনি মাঝখানে, জি এর পর। ও আচ্ছা, গ্রিনউড হয়ে গেছে। আরেকটা স্যারের নাম কি জানো, ওই কি যেন নাম, ভুলে গেলাম, ফিজিক্যাল কেমিস্ট্রি পড়ায় যেটা। নব। হ্যাঁ, এনবি, মানে কি নাম নব জানো? তো নব তো তোর দাদা আর আমাকে বয়কট করেছে। সেটা শুনেছিলাম একটু। হ্যাঁ, একদিন নবকে ধরতে হবে, দাদা। ধরবো ধরবো। মানে তোর দাদা খানিকটা চেষ্টা করেছিল, এইবার যখন এসেছিল তখন ফোন টোন করেছিল, সে ফোনও ধরেনি। আমি জানি না কি, মানে ওই জানি না এক বলাও ভুল, জানি খানিক জানি যে কেন আমাদেরকে খানিকটা সেটা শুনেছি, সরিয়ে রেখেছে নব। কেন ঠিক সেটা। আছে, কিন্তু সেই কারণে যাচ্ছে না, কিন্তু যাই হোক, মানে আমরা নবকে সরাইনি। হ্যাঁ, মানে আমি তো কোনো স্যার কি, আমি যেসব স্যার আমাকে গড়ে তুলেছে, আমি পড়াতে গিয়ে হোক, কথা বলতে গিয়ে তাদের কথা বলেই থাকি। ঠিক আছে, যাকে এই দুটো বই, মানে কটন উইলকিনসনের বইটাও বোধ হয় 1300-1400 পাতার হবে। ঠিক আছে, 1300-1400 পাতা। গ্রিনউডটা আরো মোটা। ঠিক আছে, ওটা মহাভারত বলতাম আমরা মজা করে। ঠিক আছে, তো আমি কটনটা মোটামুটি পুরো পড়েছি। ঠিক আছে, তার কারণ হচ্ছে আমি সেকেন্ড ইয়ারে ড্রপ দিয়েছিলাম। ঠিক আছে, অরেল সময় ছিল। ঠিক আছে, ফলে আমি পুরো পড়েছিলাম ওটা। গ্রিনউডটা খানিকটা পড়েছি, দেখেছি পিডিএফ ইত্যাদি থেকে, একবার কিনতেও গেছিলাম এমএসসি তে ওঠার পর, কিন্তু ওই দামে মেলেনি বলে, মানে দাম পোষায়নি, 1300 টাকা চাইছিল ফাইনালি, কিনিনি। যাক, তো এই দুটো বই থেকে পড়েই আমি মোটামুটি তোদেরকে এই ব্লক এটা পড়াবো। আমি সাধারণত 11-12 লেভেলে এই ব্লক, মানে গ্রুপ কেমিস্ট্রি যে পার্টটা থাকে, এটা পড়াই না। এতদিন অব্দি আমি 10 বছর ধরে প্রায় পড়াচ্ছি 11-12, আমি পড়াই না। তার পড়াই না একটাই কারণ, তার কারণটা হচ্ছে যে, মানে প্রথম দিকে তো ঠিক আছে, একটা মানে অত জানতাম না, কিন্তু 2017-র মধ্যে আমি কটনটা পড়ে ফেলেছি। তারপর থেকেও আমি পড়াইনি, তার কারণটা হচ্ছে এটা হিউজ, ভাস্টনেসটা অনেক বেশি আর কি। তাহলে আমাকে যদি গ্রুপ কেমিস্ট্রি পড়াতে হয়, মানে অনেকটা সময় লাগবে, হয়তো 1-1.5 মাস এক একটা গ্রুপ ওয়াইজ পড়তে লাগবে। আমি যেটা করতাম, স্টুডেন্টদের বলতাম যে পিরিয়ডিক টেবিল পড়া হয়ে গেলে পরে ইউ আর কেপেবল এনাফ এইচএস এর গ্রুপ কেমিস্ট্রি পড়ার জন্য। তাহলে গ্রুপ কেমিস্ট্রি খোলো, তোমার যেটা আছে ওটা পড়তে শুরু করো। যদি কোনো অসুবিধা হয় সেটা জিজ্ঞেস করো, গোটা বছর আছে তোমার কাছে, আমাকে জিজ্ঞেস করো, আমি সেটাই সলভ করবো। আর পরীক্ষার আগে ফাইনালি 2-4 দিন সময় দিয়ে একটা মোটামুটি ওভারভিউ করে দেয়। কিন্তু আমার অভিজ্ঞতা বলে কোনো স্টুডেন্ট এরকম আগে থেকে পড়ে না। ঠিক আছে, ওই আমি ফাইনাল যখন ওভারভিউ করি, তখনই তারা প্রথম ওই চ্যাপ্টার খোলে। তোরা চাইলে পড়তে পারিস, আমি যদিও তোদের খানিকটা ডিটেলসে পড়াবো। এটা মানে
ওই জন্য আমাকে একটু নিজেকে এখন গ্রুপ পড়াশোনা করতে বলছো? হচ্ছে। হ্যাঁ হ্যাঁ গ্রুপ কেমিস্ট্রির কথা বলছো? হ্যাঁ হ্যাঁ মানে সেটা কোথায়, মানে সেটা আমাদের সিলেবাসে আছে নাকি? হ্যাঁ, মানে ওই যে বললাম না তোদের 11-এ 4টে, দুটো এস ও ব্লক দুটো আচ্ছা পি ব্লক করতে হয়। আচ্ছা 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 এটাই তো গ্রুপ কেমিস্ট্রি, এটাই তো পুরোটা গ্রুপ কেমিস্ট্রি, ঠিক আছে। আচ্ছা। সো এইবার তোদেরকে আমি খানিকটা পড়াবো, যেহেতু আমি ওই তোকে পড়ানোর বেসিক এটাই হয়েছে এই সেমিস্টারে, পিরিয়ডিক টেন্স প্লাস গ্রুপ কেমিস্ট্রি, ফলে পরীক্ষা হয়ে যাক বা না আমি গ্রুপ কেমিস্ট্রি খানিকটা তো পড়াবো। সেই জন্য আমাকেও খানিকটা পড়াশোনা করতে হচ্ছে যে কোথা থেকে বলবো, কোথা থেকে, মানে আমি বললে আমি বলতেই পারি কিন্তু বলা শেষ হবে না, ঠিক আছে। ফলে খানিকটা স্ট্রাকচার করা যে কোনটা দরকার কোনটা দরকার নেই, কি বলা যেতে পারে, তো সেটার জন্য একটু পড়াশোনা করতে হচ্ছে। যাক সেটা ব্যাপার, যেটা ব্যাপার সেটা হচ্ছে যে এই হচ্ছে গ্রুপ কেমিস্ট্রির ওভারঅল ব্যাপার। এবার তুই কি একটা বলছিলি কি পড়ানো হয় না, না কি পড়ানো হয়? আমি না, হ্যাঁ তুই তো দাদা বললি। ওই বলছিল, মানে আমি দাদা সিলেবাসটা জানে না, দাদা নাকি বলছিল কি ডি ব্লকটা পড়ানো হয় না নাকি কলেজে, নাকি এটা বলছিল এরকম কিছু। কেন পড়ানো হবে না কলেজে? আমি স্টেট ইউনিভার্সিটিতে পড়েছি, সম্ভবত কলকাতা ইউনিভার্সিটি তো সেকেন্ড ইয়ারই থাকে, সেকেন্ড না, ইয়ারে ওই গ্রুপ 12 এ কেমিস্ট্রি। থাকে না এরকম কিছু একটা বলছিল, মানে দাদার সময় থাকতো না সেই সময়। হ্যাঁ দাদা আর আমি এক ব্যাচই পড়েছি, তুই কি বলছিস? 12 এ কথা বলছি। ও 12, হ্যাঁ 12 থাকতো তোর দাদা, 12 যে সিলেবাসটা পেয়েছে ওটা পুরোনো সিলেবাস, ঠিক আছে। হ্যাঁ আমি তারপরে মানে যে সিলেবাস এই বছর শেষ হলো, মানে হবে এই এইচএস হয়ে, সেই সিলেবাসের প্রথম ক্যান্ডিডেট হচ্ছে আমি, ঠিক আছে। তো বলেছিল। ফলে আমাদের সময় ডি ব্লক চলে এসেছিল, হুম। ডি ব্লক এবং এ ব্লক। সেটাই। আচ্ছা, সো এইভাবে পড়তে হবে গোটা জিনিসটা, ঠিক আছে। তো এই হচ্ছে গ্রুপ কেমিস্ট্রির গল্প মোটামুটি। সো আমরা এখন একটা ইয়েতে গিয়ে পৌঁছেছি, ঠিক আছে। বল এই অবধি কোনো প্রশ্ন আছে কিনা বল। না ঠিক বুঝতে পেরেছি। দুজনেই বল কোনো প্রশ্ন আছে কিনা। চন্দ্রিমা প্রশ্ন করবি, মানে প্রশ্ন করবি মানে ভালো করে পড়বি, ভালো করে পড়লেই ভালো প্রশ্ন করতে পারবি, ঠিক আছে। যতক্ষণ না স্টুডেন্টদের থেকে প্রশ্ন আসছে, একটা একটা বেসিক লেভেলের প্রশ্ন আছে, ততক্ষণ অব্দি আমি কিন্তু খুব ভালো করে জানি যে সেই স্টুডেন্টের পড়া ঠিক করে হয়, ঠিক আছে। এটা 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 কিছু করার মানে ওই আর কি, যে আমাদেরকে মানে আমি বহু টিচারকে শুনেছি এবং অনেক গার্জিয়ানকেও বলতে শুনেছি যে একটু পরীক্ষা না নিলে তো বোঝা যায় না। আমাদের পরীক্ষা নিতে লাগে না, ঠিক আছে, কথাবার্তা শুনেই বোঝা যায়, ঠিক আছে, কি বলছে কেন বলছে, এবং এবং প্রশ্ন, ঠিক আছে। যে যত ভালো প্রশ্ন করতে পারে সে তার তার বেসটা তত ক্লিয়ার আছে। আচ্ছা, আর আমার এখানে প্রশ্ন করতে কোনো বাধা নেই, যা খুশি প্রশ্ন করতে পারছিস, ঠিক আছে। আচ্ছা এই অবধি কোনো প্রশ্ন নেই, তাহলে আমরা এবার যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা একটা ছোট্ট এক্সারসাইজ করতে পারি, সেটা হচ্ছে যে কোনো একটা এলিমেন্টের, এটাই ক্লাস 10-এও বোধহয় করানো হয়, তার ইলেকট্রনিক কনফিগারেশন লিখে সেটা থেকে পিরিয়ডিক টেবিলে তার পজিশনটা কোথায় হবে সেটা ডিটারমাইন করা, ঠিক আছে। কি করে করে কে জানিস? ক্লাস 10-এ কনফিগারেশন লিখে? ও আচ্ছা 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 আচ্ছা। মানে তুমি কি তাহলে কনফিগারেশনটা তো এইভাবে মানে 11-এর মতো করে লিখতে হবে নাকি? যেভাবে খুশি লেখ না, আচ্ছা 11-এর মতো আচ্ছা, করে হ্যাঁ লেখ না। বলছি, দাঁড়া দাঁড়া। যোজ্যতা কক্ষটা হবে হচ্ছে তার, বলছি, তার হচ্ছে গ্রুপ মানে শ্রেণী হবে, মানে যোজ্যতার ইলেকট্রন সংখ্যাটা। আচ্ছা আমি বলছি, যখন আমরা ইলেকট্রনিক কনফিগারেশন লিখবো, ঠিক আছে, ইলেকট্রনিক কনফিগারেশন লিখবো, আমরা ইলেকট্রনিক কনফিগারেশন থেকে দেখবো হচ্ছে তার ভ্যালেন্স শেলটা বা যোজ্যতা কক্ষ বলে যেটা বলার চেষ্টা করছি, ভ্যালেন্স শেল, ঠিক আছে, বা বাংলায় হচ্ছে যোজ্যতা কক্ষ। আচ্ছা যোজ্যতা কক্ষ কি জিনিস, যোজ্যতা ব্যাপারটা কি সেটা ধারণা না থাকলেও আপাতত চলবে, পরে কোনো এক সময় বলে দেবো ওখানে যোজ্যতা ব্যাপারটা কি, ঠিক আছে। তো যেটা ব্যাপার সেটা হচ্ছে যে আখেরে একটা এলিমেন্ট যত কেমিক্যাল রিয়াকশন করে সেটাই তো তার কেমিক্যাল প্রপার্টিজ সকল, কে সে কার সাথে রিয়াকশন করছে, সে কি হাইড্রোজেনের সাথে রিয়াকশন করবে না অক্সিজেনের সাথে করবে, এটাই তার কেমিক্যাল প্রপার্টি। এইটা ডিটারমাইন হয় ও কতগুলো ইলেকট্রন
ট্রানজ্যাক্ট করছে, ইলেকট্রন ছাড়ছে বা নিচ্ছে, কি করছে তার উপর। এই ইলেকট্রনের ট্রানজ্যাকশনটা হয় মূলত যে অরবিটাল গুলো থেকে, সেই অরবিটাল গুলো কি বলা হয় যোজ্যতা কক্ষ বা ভ্যালেন্স শেল। বোঝা গেল? হুম। হুম। না, তো আরেকবার বলো। ধর একটা অ্যাটম, ঠিক আছে, তার কিছু কেমিক্যাল প্রপার্টি থাকবে। কেমিক্যাল প্রপার্টি মানে কি, সে কিভাবে রিয়াকশন করে। আর কেমিক্যাল রিয়াকশন ইজ নাথিং বাট ইলেকট্রন ট্রানজাকশন, ঠিক আছে। সে আইদার ইলেকট্রন দেবে অথবা ইলেকট্রন নেবে। এই যে ইলেকট্রন দেওয়া নেওয়ার ব্যাপারটা, এটা অনেকটা না মানে ইয়ের মতো, কারেন্ট অ্যাকাউন্ট ব্যাপারটা জানিস তোরা কেউ? ব্যাংকে অ্যাকাউন্ট দু ধরনের হয়, সেভিংস অ্যাকাউন্ট আর কারেন্ট অ্যাকাউন্ট। ও কারেন্ট অ্যাকাউন্ট আছে, হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি। সেভিংস অ্যাকাউন্টে মানে যারা ব্যবসা করে আর কি, হুম হুম। সেভিংস অ্যাকাউন্টে তাদের জমা পুঁজি তারা রাখে। আর কারেন্ট অ্যাকাউন্ট বলে একটা অ্যাকাউন্ট থাকে, যে দেওয়া নেওয়া অ্যাকাউন্টের নেয় আর ইন্টারেস্ট রেট অনেক কম হয়, ঠিক হুম আছে। সেই অ্যাকাউন্টটাই কি হয় যে ওরা জাস্ট ব্যবসার কাজে, মানে ধর 1,00,000 টাকা রাখলো, যেটা দুদিন পরই তার মাল কিনতে আবার লাগবে, আবার সে দুদিন পর তুলে নেবে আর কি ওখান থেকে, ঠিক আছে। সো এটাকে বলে কারেন্ট অ্যাকাউন্ট। হ্যাঁ, ওটা অনেকগুলো সুবিধা থাকে এটসেট্রা। ঠিক তেমনি ইলেকট্রনের যেটা কারেন্ট অ্যাকাউন্ট, অর্থাৎ যেখান থেকে সেই ইলেকট্রন দেবে বা নেবে, সেই শেলটাকেই বলা হয়, বা সেই অরবিটালটাকেই বলা হয়, বা সেই অরবিটাল গুলোকে বলা হয় ভ্যালেন্স অরবিটাল আর ভ্যালেন্স শেল, ঠিক আছে। এবার বোঝা গেল? হ্যাঁ, হুম। এবং ইলেকট্রন বেরিয়ে যাচ্ছে মানে ইলেকট্রনকে টেনে রেখেছে কে, নিউক্লিয়াস। মানে এটা সাধারণত লাস্ট অরবিটটাই তো হয়, মানে হ্যাঁ, যে এটা বলছি অবস্থা। কেন লাস্ট অরবিটটাই হয়, ঠিক আছে, বলতে পারবি তোরা? দেখি তো বলতে পারিস কি? কেন লাস্ট অরবিটটাই ভ্যালেন্স শেল হলো? কারণ সাধারণত লাস্ট অরবিটের যে ইলেকট্রন গুলি সেগুলো সুস্থিত থাকে না। তো হ্যাঁ, সুস্থিত মানে আচ্ছা, লাস্ট তাই যদি অরবিট। হয়, তাই যদি হয়, সেটাই যদি ধরে নিই, কেন সুস্থিত থাকে না, তাহলে সেই প্রশ্নটা উত্তর দিতে হবে না? নিউক্লিয়াস থেকে যত দূরে আছে নিউক্লিয়াসের প্রতি আকর্ষণ বলটা তত কমে হ্যাঁ, যাচ্ছে ইলেকট্রন। আলটিমেটলি ইলেকট্রন গুলো আটকে আছে কিন্তু নিউক্লিয়াসের টানে। এবার নিউক্লিয়াসের টানটা, আর নিউক্লিয়াসের আমাদের থেকে দূরত্ব যত বেশি হবে তত যত তার বাড়ছে টানটা তত কম হবে। তত এনার্জি লেভেলটা তো বেড়ে যাচ্ছে, মানে মানে অত তত। জটিল বলার দরকারও নেই। নিউক্লিয়াস পজিটিভ আর ইলেকট্রন নেগেটিভ, হ্যাঁ এইখানে আমি একটা বুঝতে কুলম্বিক অ্যাট্রাকশনের জন্য ইলেকট্রন গুলো আটকে আছে। হুম এবার তুই যদি ওর থেকে ইলেকট্রন ছাড়িয়ে নিতে চাস বা ওখানে ইলেকট্রন ঢোকাতে যাই করতে চাস না কেন, কোন ইলেকট্রন গুলোকে অ্যাপ্রোচ করা সোজা হবে? যার ওপর ওই নিউক্লিয়াসটার প্রভাব সবচেয়ে কম, সেটা কে, যেটা নিউক্লিয়াসের থেকে সবচেয়ে দূরে আছে, সেটাই তো তার মানে সবচেয়ে সর্বশেষ যে কক্ষপথটা। হ্যাঁ মানে সেটাই বলছিলাম, মানে আর একটু ভালো করে যদি বলি তাই জন্য। হ্যাঁ, মানে এই ভালো করে প্রিসাইজ কথা বলা শিখতে হবে, ঠিক আছে। প্রিসাইজনেস দরকার আছে। অ্যাকুরেসি আর প্রিসিশন পড়িয়েছে দাদা? না অ্যাকুরেসি, মানে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন অ্যাকুরেসি এন্ড প্রিসিশন? এটা আমি স্কুলে খুব ডিটেলসে পড়িয়েছি। মানে আমার বলেনি। আচ্ছা, মানে আমি বলবো ওখানে কোন এক সময়। প্রিসিশন কথাটার মানে হচ্ছে, মানে দুটো শুনতে একই লাগে, অ্যাকুরেসির বাংলা হচ্ছে নির্ভুলতা, আর অ্যাকুরেসির বাংলা হচ্ছে সঠিকতা, আর প্রিসিশনের বাংলা হচ্ছে নির্ভুলতা, ঠিক আছে। প্রিসিশন কথাটার মানে হচ্ছে যে মাল্টিপল এক্সপেরিমেন্ট যদি করিস, মাল্টিপল ভ্যালু ডেটা যদি তুই নিস, সেই প্রত্যেকটা ডেটার মধ্যে তাদের তাদের ক্লোজনেস কতটা, কনসিস্টেন্সি কতটা, বুঝতে পেরেছি। বুঝতে পেরেছিস? আর অ্যাকুরেসি তখনই তুই ডিটারমাইন করতে পারি যখন তোর এক্সাক্ট রেজাল্টটা জানা আছে। অর্থাৎ কোন একটা ভ্যালুর রেজাল্ট হয় 10.1, তো তুই 10.1-এর কত কাছাকাছি বের করছিস। এবার যেখানে সায়েন্সে বেশিরভাগ ক্ষেত্রে এক্সাক্ট রেজাল্টটা জানা থাকে না, আমরা প্রথমবার এক্সপেরিমেন্ট করি, তাহলে তখন তখন আমরা কি দেখে ঠিক করবো যে আমরা সঠিক করেছি না করি? তখন ওই জন্য সায়েন্সের ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে প্রিসিশন। হ্যাঁ, প্রিসিশন। যে আমি যদি 10 বার রেজাল্ট নিই, 10 বারই ওর ভ্যালুটা কোন জায়গায় আসছে, 10 বারই কি ওর ভ্যালুটা 9.7-এর কাছাকাছি আসছে, তাহলে তোর ভ্যালুটা মোর প্রিসাইজ, যদিও সেটা সঠিক। মানে হ্যাঁ মানে কিন্তু আমাদের মানে 11-এ যে প্র্যাকটিক্যাল করি সেখানে তো অ্যাকুরেসিটা আছে নাকি, মানে ধরো আমাকে। না, না, সেখানে দেখতে বলে প্রিসিশন, অ্যাকচুয়ালি প্রিসিশন দেখতে বলে। হ্যাঁ আর মানে ডিসিশনই দেখতে পারো, কিন্তু আমাকে তো বলে দেয় যে উত্তরটা এই রেঞ্জের মধ্যে আসবে। বলা উচিত না, ইন প্রিন্সিপাল বলা উচিত না, মানে প্র্যাকটিস করার সময় বলা উচিত, পরীক্ষার লেভেলে গিয়ে বলা উচিত না। পরীক্ষার মানে সময় যখন না, তুই নিজে করবি তখন বলা উচিত না, ঠিক আছে। প্র্যাকটিসের সময় কথা বলছি আমি। হুম। মানে আমি ঠিক মানে কথাটা ঠিক করে সেটা জানবো কি করে, আমাকে যদি বলে দেয় মানে একটু সুবিধা হবে না। ওটাই তো, তুই জানবি না, আমি ধর সলিউশন বানিয়ে দিয়েছি, তুই জানবি না, তো জানা উচিত না। তুই কি দেখবি, তুই দেখবি তোর টাইট্রেশনের ভ্যালুটা কত ক্লোজ এসছে, তোর টাইট্রেশন এসছে 10.1, হুম 10.2 আর 10.5। এইটা রিপোর্ট করলে পরে আমি নাম্বার কাটবো, ঠিক আছে, অ্যাজ এ টিচার। কেন? হ্যাঁ তার মানে কারণ হচ্ছে তোর এই দুটো ক্লোজ আছে, এইটা একটু দূরে চলে গেছে। অনেকটা এই দূরে আছে। কতটা দূর অব্দি অ্যালাউড, সাধারণত বলা হয় 0.2 ml অব্দি অ্যালাউড। হ্যাঁ
ঠিক আছে। দুটো টাইট্রেশন হয়েছে আর একটা জারণ বিজারণ হয়েছে। হ্যাঁ হ্যাঁ, আমাদের দুটো টাইট্রেশন আর একটা জারণ বিজারণ হয়েছে। জারণ হয়েছে। হ্যাঁ তোদের টাইট্রেশন না, তোদের অ্যাসিড বেস টাইট্রেশনও আছে। অ্যাসিড বেস মানে আমাদের একটা সোডিয়াম কার্বনের একটা HCl দিয়ে হয়েছে। হ্যাঁ এটা তো অ্যাসিড বেস টাইট্রেশন। আরেকটা হয়েছে অক্সালিক অ্যাসিড, আরেকটা H2SO4 মনে হচ্ছে। অক্সালিক অ্যাসিড H2SO4 এটাও অ্যাসিড বেস। ঠিক আছে। দুটোই অ্যাসিড বেস হয়েছে। আরেকটা হয়েছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট, আরেকটা H2SO4। ওটা একটু গরম না করতে পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিয়ে H2SO4 না, পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিয়ে অক্সালিক অ্যাসিড বা মোর সল্ট, এই দুটোর মধ্যে একটা হবে। মানে ওটা জারণ মানে ওটা ওই কি গরম করতে হয়েছে, কেসটা যে গরম করলে কালারটা হ্যাঁ চেঞ্জ। গরম করতে হচ্ছে, কারণ ওই রিয়াকশনটা 60 থেকে 70 ডিগ্রির মধ্যে ভালো হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে এটা কি টাইট্রেশন নাকি জারণ? হ্যাঁ টাইট্রেশন, টাইট্রেশন মানে কি, টাইট্রেশনের বাংলা হচ্ছে প্রশমন বিক্রিয়া। অর্থাৎ দুটো উল্টো জিনিসকে নিয়ে তুই অ্যাজ ই প্লাস কে মাইনাস দিয়ে তুই নিউট্রালাইজ করছিস, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। সো জারণ বিজারণের ক্ষেত্রে একটা অক্সিডেশন রিঅ্যাকশন কিন্তু একটা রিডাকশন দিয়ে ব্যালেন্স ইয়ে করছিস, কমপ্লিট করছিস। হুম। অ্যাসিড বেসের ক্ষেত্রে একটা অ্যাসিড কে, প্রশমনই তো। হ্যাঁ প্রশমন বিক্রিয়া অবশ্যই। আচ্ছা আচ্ছা। ঠিক আছে। আচ্ছা যাই হোক, তাহলে কোথায় ছিলাম আমরা? ভ্যালেন্স শেল। হ্যাঁ তো কি করে বের করা এবার, তার মানে তাহলে আমি যদি একটা আরবিটারি একটা নিই, যে একটা এলিমেন্ট যার অ্যাটমিক নাম্বার হচ্ছে, লেটস সে, বল সুমন্ত তোর রোল নাম্বার কত? 59। 59। হুম। আচ্ছা 59, তাহলে আমরা দেখি 59 অ্যাটমিক নাম্বারওয়ালা এলিমেন্টটা, আমি নাম জানি না এখন অব্দি, লেটস সে 59 অ্যাটমিক নাম্বারওয়ালা এলিমেন্টটা কোথায় এক্সিস্ট করবে, ঠিক আছে, পিরিয়ডিক টেবিল দেখা যায়। তাহলে ইলেকট্রনিক কনফিগারেশন বল কি হবে? এটা থাকবে। আচ্ছা আমি হ্যাঁ বলছি। 1s2, আমি পুরো খুলেই লিখছি। সাধারণ টেন্ডেন্সি হচ্ছে যে লাস্টে তোর আগেরটা ওর লিখে নিয়ারেস্ট যে নোবেল গ্যাসটা আছে সেই নোবেল গ্যাসটাকে বলে দাও, তারপরে বাকি ইলেকট্রনগুলোর কনফিগারেশন দেখো। এটা একটা স্ট্যান্ডার্ড। হ্যাঁ আমি আপাতত প্রথম দিকে বলে আমি খুলেই লিখছি, ঠিক আছে। 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s2, 3d10। কটা হলো? 10, এখানে হচ্ছে 18, 20 আর 10 30টা হলো, তাই তো। 4s2, 4p6, 30, 36টা হলো। তারপরে কি আসবে? 5d, তাই তো। 5s এই সরি 5d বলছি কেন, 5s, 5s এখানে আসবে 4d। তুমি এরকম করে জানো লিখছো, মানে 5s তো আগেই লেখা উচিত আমার মতে, মানে যদি তুমি ইয়ে হতে দেখো। না আমি প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারটাকে গুরুত্ব দিয়ে লিখছি, তার কারণ আছে, সঙ্গত কারণ আছে, আচ্ছা। ঠিক আছে, সঙ্গত কারণ আছে। হ্যাঁ দাদাও এটা মানে দাদা হ্যাঁ হ্যাঁ করতো। দাদা উল্টোটা করতো, আর বইয়ে বলতো যে ওটা মানে বইও প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারকে গুরুত্ব দিয়ে লেখা আছে। হ্যাঁ, কারণ এখানে আমি কি করতে চাইছি, এখানে আমাকে ফাইনালি আমি এলিমেন্টটাকে পিরিয়ডিক টেবিলে ট্রেস করতে চাইছি। তো তার জন্য এই লেখাটা গুরুত্বপূর্ণ। মানে বিল্ডিং অফ প্রিন্সিপাল দিয়েও তুই লিখতে পারিস, কিছু যায় আসে না, কিন্তু এইভাবে লিখলে পরে ভ্যালেন্স শেলটাকে বেটার বোঝা যাবে, ঠিক আছে। আমার ধারণা এইভাবেই লেখা উচিত, জানিস তো, মানে মোস্ট প্রবলি এইভাবেই লেখা উচিত। এবং আমি যত হায়ার লেভেলের বইও দেখেছি সেখানেও কিন্তু এইভাবেই লেখে, ঠিক আছে, এইভাবেই লেখে। মানে ধর ল্যান্থানাইটের তুই জেনারেল ফর্মুলা দেখছিস, জেনারেল কনফিগারেশন, তখন কিন্তু দেখবি যে প্রিন্সিপাল কোয়ান্টাম ওয়াইজই লেখে, আর ফিল আপটা শুধু যেভাবে করা সেভাবে করে, ঠিক আছে। তাহলে এখানে কটা হলো? 10, 18, 18, 10, 36টা হয়ে আছে, তাই তো। 36টা হয়েছে, তাহলে আগে 4s এ ঢুকবে, 4s2, 37, 38 হলো। তাহলে এখানে 4d10, 48টা হয়ে গেল, ঠিক আছে। তারপরে 5s এর পর 5p ঢুকবে, 9টা বাকি। 48, 9টা না 11টা বাকি। 5p6 হয়ে গেল, ঠিক আছে। 5p6 এর পর কে ঢুকবে? 5p6 6s1। 6s1, 4f টা কখন না ঢুকে? না না 4f আছে মনে হয়, আমি ভুলে গেছি, লাস্টে গুলো মনে নেই। আমিও ভুলে গেছি, তার আউটবাউ প্রিন্সিপালটা দাঁড়া আমি দেখে নিচ্ছি এটা।
এটা হচ্ছে 6s to 5d 10 হবে, 6x to 5d 0, সরি সরি, লাস্টে। দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি দেখে নিচ্ছি, এত চাপ নিতে হবে না। ও এটা 4f1 হবে, ঠিক বলেছো। হ্যালো, হুম হুম। ওই খোলা আছে, 4f1 হবে এটা। 4D হয়ে গেল, 4Dর পর 3D হলো, 3D পর 4P হলো, তারপর 5S। হুম, আচ্ছা মুছি আরেকবার। 3D, তারপর 4P, তারপর 5S। হ্যাঁ, তাই তো লিখেছিলাম নাকি? 5S, তারপর 4D 10, তারপর হচ্ছে 5P হুম 6, হুম। তারপর 6S। না 4f হবে তাহলে তো, মাঝখানে নাকি? 4f টা হবে। না 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 না, আউটবাউ তাই তো হয় নাকি? না দাঁড়া, দেখো, 3D 4f 4P আছে। 5S 4D, তারপর 5S, এই 5P সরি। আরে আউটবাউ হচ্ছে এইটা। এই দেখো, এ ব্লক। 1s is less than 2s is less than 2p less than 3s less than 3s এর পর হলো 3p less than 4s less than 3d less than 4p less than 5s less than 4d less than 5p less than 6s less than 4f less than 5d less than 6p less than 7s and so on তাহলে চলছে। 6s হবে তারপরে 4f হবে। হ্যাঁ হ্যাঁ 6s হবে তারপরে 4f হবে তাহলে। হ্যাঁ, 6s হয় তারপর 4f। আচ্ছা 4f1 হবে, 6s 4f1। তাহলে এখানে কোথায় গিয়ে দাঁড়ান? 36, 36 আর 10 46, 47 48, 48 আর 6 হচ্ছে 54, 54 পর বাকি থাকলো হচ্ছে আরো পাঁচটা, তাহলে 6s 6s টু 2 বসে গেল। 4f, 4f5, না 4f3, 6s টু 4f3। 4f3, ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা 4f টা এখানে লেখা উচিত না, এখানে লেখা উচিত 4f3, ঠিক আছে। এবার আমি যদি খেয়াল করে দেখি, তাহলে আমার একদম পেনাল্টিমেট এটা কি, পেনাল্টিমেট একদম শেষে যেটা আর কি, সেটা হচ্ছে 4f3, ঠিক আছে। অর্থাৎ আমি যদি পেনাল্টিমেট এটা এই আউটবাউ এর এটা মুছে দিচ্ছি, দেখো মুছে, না থাক থাক। থাক থাক। তার মানে আলটিমেট আমি এই অ্যাটমিক নাম্বার 59 যেটা, তার পেনাল্টিমেট একদম শেষেরটা যদি আমি দেখি, সেটা কত দাঁড়াচ্ছে? 4f3, ঠিক আছে। হুম, এইটুকু থেকেই আমি বলে দিতে পারি এর পিরিয়ডিক টেবিলের অবস্থান কোথায় হবে। দুটো জিনিস দেখতে, পিরিয়ডিক টেবিলের অবস্থান দেখতে গেলে পিরিয়ডিক টেবিল দিনের শেষে একটা 2D গ্রাফ, ঠিক আছে, দিনের শেষে একটা 2D গ্রাফ। তাহলে এর দুটো ভ্যারিয়েবল দরকার হবে। সেই দুটো ভ্যারিয়েবল কি, একটা হচ্ছে পর্যায় বা ইংরেজিতে যাকে বলা হয় পিরিয়ডস, মানে আরেকটা চার, হচ্ছে 4টা দেখে বোঝা যাচ্ছে যে এ কোয়ান্টাম নাম্বার 4, তার মানে 4 নম্বর ঘরে থাকবে। এইটা হচ্ছে এই যে লাস্ট যে অরবিটালটা নিলাম তার যে পিকিউএনটা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, সেইটা হুম হচ্ছে তোকে পর্যায়টা দেবে, হুম। ঠিক আছে। অর্থাৎ ও ফোর্থ পিরিয়ডে থাকবে। হুম। এবং আহ, এই যে অরবিটালটা আছে সেইটা তোকে বলবে হচ্ছে ও কোন ব্লকে থাকবে, না তুমি অর্থাৎ তুমি এস ভুল ব্লক না। ভুল পর্যায় কোনটা বলা বলো তো, মানে কোন দিক বরাবর? পর্যায় হচ্ছে যেটা যেটা হরাইজন্টাল, হ্যাঁ, এইটা তা এইটা পর্যায়। হরাইজন্টাল। হ্যাঁ ওটা পর্যায়, তাহলে 4 নম্বর পর্যায় থাকছে কি? হ্যাঁ 4 নম্বর পর্যায়েই থাকবে। 59 কিন্তু আমি বলেছি 59 4 নম্বরে নেই, 59 কোথায় আছে? 5 নম্বরে। দাঁড়া দেখি আমি। মনে হচ্ছে তাই, দাঁড়া দাঁড়া, 59, হ্যাঁ 4 নম্বরে নেই, 5 নম্বরে আছে। এফটা দিয়ে পর্যায় হবে, এফটা দিয়ে মনে হচ্ছে, এফটা দিয়ে পর্যায় হবে। এফ তো 5 নম্বর আছে। না না, এফ ডি পর্যায়ে হবে না, এফ ডি ব্লক হবে। এক দুই তিন চার, ইলেকট্রনিক কনফিগারেশন ঠিক লিখেছি তো?
এখানে এনটা কি 4 না 6 হবে, কোনটা বলো তো ঠিক আমাকে। দাঁড়া আমাকে একটু দেখতে দে আর কনফিগারেশন এটা দেখতে দে। লাস্ট কনফিগারেশনটা কি পেলাম আমি পুরোটা যদি খুলে লিখি, 4F3 4F3 5P6 এবং 6S2, ঠিক আছে মাঝখানে 5s2 আছে। ঠিক আছে, ওটা লাগবে না, 5S2টা লিখতেই পারিস, তুই লিখে দিলাম নে, ঠিক আছে। এটা যদি নি আহ, ও হ্যাঁ, এর তো পেনাল্টিমেট এটা ঢুকে থাকবে, হ্যাঁ তাহলে এটা 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 সর্বশেষটা নিতে হবে। সরি, আমি এটা ভুল বলেছি, যেহেতু এটা ল্যান্থানাইটসে ঢুকে যাচ্ছে, 4F টা তো আগে ঢুকে থাকবে, ঠিক আছে। So, this is মানে সেটাই তো ইন বলছি, প্রিন্সিপাল এর ঠিকই লিখেছি, ইন প্রিন্সিপাল ঠিকই লিখেছি। লাস্টেরটা 6s2টা হবে যোজতাবে। হ্যাঁ 6S2, তাহলে এই যে হাইয়েস্ট পিকিউএন যেটা আছে, অ্যাকচুয়ালি পিকিউএনটাই পর্যায়ে দেবে, কিন্তু হাইয়েস্ট পিকিউএন যেটা আছে সেইটা থেকে পর্যায়ে দেবে। আর সারণী দেবে কে, অর্থাৎ গ্রুপ দেবে প্রথম হচ্ছে ব্লক কে দেবে না, ওর যে অরবিটালটা পুরোপুরি ফিল্ড নয়, মানে একদম সর্বশেষ ইলেকট্রনটা যে অরবিটালে ঢুকেছে, সেটা কোথায় ঢুকেছে আমি দেখতেই পাচ্ছি এফ এ ঢুকেছে, সেটা এফ এ ঢুকেছে, তাহলে এটা একটা এফ ব্লক এলিমেন্ট, এফ ব্লক এলিমেন্ট, এটা গেল। এবার আমি যদি বলতে হয় যে এটা কোন গ্রুপে থাকবে, না তার গ্রুপটা হচ্ছে এই 3, অর্থাৎ এফ ব্লকের থার্ড গ্রুপে থাকবে, ঠিক আছে। তাহলে এলিমেন্টটা কি হবে, এফ ব্লক শুরু হচ্ছে ল্যান্থানাইট থেকে, এটা হচ্ছে 57 ল্যান্থানাইট, ল্যান্থানাম, সিরিয়াম, তারপরে প্রাসেওডাইমিয়াম, নিওডাইমিয়াম, তাই তো 57 58 59, এটা প্রাসেওডাইমিয়াম বলে, দেখ তো একবার পিরিয়ড টেবিলে। সিই আছে, না দাঁড়া দাঁড়া দাঁড়া, হ্যাঁ 58টা, না এটা 59 যেটা হ্যাঁ, করলাম হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে প্রাসেওডাইমিয়াম, ঠিক আছে। না আমাকে হ্যাঁ এটা বুঝতে প্রাসেওডাইমিয়াম। হবে লাস্টটা, মানে 6s2 হলো, তারপর কি কি করে হচ্ছে একটু বলো। তার মানে 6টা কি দেবে তোকে, তোর এটা এটা হচ্ছে ফাইনালি কোয়ান্টাম তোর নাম্বার, কোয়ান্টাম নাম্বার 6 তো কোয়ান্টাম নাম্বার। 6টা হাইয়েস্ট প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, যেখানে ইলেকট্রন ঢুকছে, এটা তোকে হ্যাঁ দেবে পর্যায়, হ্যাঁ, পর্যায় মানে হচ্ছে এই বরাবর হরাইজন্টাল, হরাইজন্টাল এই 6 নম্বরে থাকবে, ঠিক আছে। দেন নম্বরে থাকবে। এই লাস্ট যে অরবিটালটায় ইলেকট্রন ঢুকেছে সেইটা এফ, দেবে হচ্ছে কোন ব্লকে আছে, এস ব্লক, পি ব্লক, ডি ব্লক, এফ ব্লক, কি কোন ব্লকে। এফ এ ঢুকেছে তাহলে এটা এফ ব্লক এলিমেন্ট। শ্রেণী তো, হ্যাঁ শ্রেণী তো। না শ্রেণী নয়, ব্লক ব্লক। এই এখানে একটা গন্ডগোল আছে, গন্ডগোলটা হচ্ছে যদি আমরা যেভাবে পিরিয়ডিক টেবিল লিখলাম, এই যে যদি এটা আমি তো চেঞ্জ করে দিয়েছি, আমি একদম প্রথমে যেভাবে পিরিয়ডিক টেবিল লিখেছিলাম সেটা হচ্ছে যে এফটাকেও মাঝখানে রেখে লিখেছিলাম, তাহলে ওভারঅল গ্রুপ দিয়ে বলা যেত। কিন্তু যেহেতু আমরা এফটাকে আলাদা করে বাইরে বের করে আনি, ইটস বেটার যে ওর ব্লকটাকে আগে বলে সেই ব্লকের কত নম্বর গ্রুপ, এটা এইভাবে ডিল করা, ঠিক আছে। ফলে আচ্ছা এটা আচ্ছা, এফ ব্লক হবে, এবং এফ ব্লকের এফ এর 3টে ইলেকট্রন আছে, তাহলে এটা এফ ব্লকের থার্ড সারণী হবে। হুম, থার্ড কেন হচ্ছে, কারণ এফ ব্লকের থার্ড 3টে ইলেকট্রন আছে, 4F3 তো। আচ্ছা দেখ 3টে জিনিস আছে, আমি ক্যাটাগরিক্যালি লিখবো, লিখেও দিচ্ছি। প্রথম দেখতে হবে হাইয়েস্ট অকুপাইড প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, ঠিক আছে, এটা সেটা বেশি তোকে বড় বলে দেবে। ফেলিস, হ্যাঁ এটা বেশি বড় বলে ফেলিস। বেশি বড় মানে, প্রথমে বুঝতে যে ছোট নিয়ে সুবিধা হতো না প্রথমে যদি। ও আচ্ছা আচ্ছা, না ঠিক আছে, অসুবিধা নেই, ছোটও করো, ঠিক আছে, এত চাপ নেই। হাইয়েস্ট অকুপাইড প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, সেটা তোকে দেবে পর্যায়। দেন লাস্ট ফিল্ড অরবিটাল, সেটা দেবে তোকে ব্লক। এটা বুঝতে পেরেছিস তো যে কেন ব্লকটা ইম্পর্টেন্ট, কেন শুধু পর্যায়ের সারণী দিয়ে বলতে পারবো না, ইন প্রিন্সিপাল বলতে পারবো, তাকে তো পিরিয়ড টেবিলটা ভালো করে ইমাজিন করতে হবে যে ওখানে অ্যাকচুয়ালি এফ ব্লকটা আমরা আলাদা বাইরে বের করে লিখি, কিন্তু ওটা ভেতরে ঢুকে আছে, ঠিক আছে। হুম, হ্যাঁ তাহলে কিন্তু ওই এফ ব্লকের জন্য মানে এফ এর মাথায় 3, তার মানে 2 + 3 5 গিয়ে দাঁড়াবে আলটিমেট। অর্থাৎ ঝামেলা করার জন্য মডার্ন পিরিয়ড টেবিলে ব্লক ওয়াইজ লেখা হয়, আমরা ব্লক দিই। তাহলে লাস্ট ফিল্ড অরবিটাল, এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি
যে 4f3, তাহলে এফ অরবিটালটাতে লাস্ট ফিল্ড রয়েছে, তার মানে এটা একটা এফ ব্লক এলিমেন্ট। অ্যান্ড থার্ড হচ্ছে যে নাম্বার অফ ইলেকট্রন ইন দ্য পেনাল্টিমেট সর্বশেষ, ঠিক আছে, পেনাল্টিমেট অরবিটাল, সেটা কি সেটা হচ্ছে তোকে দেবে আলটিমেটলি গ্রুপটা, সারণী। মানে নাম্বার অফ ইলেকট্রন ইন দ্য পেনাল্টি অরবিটাল। ওই যে 4f3 হুম। লাস্ট অরবিটাল যেটা ফিল্ড হচ্ছে সেখানে কতগুলো ইলেকট্রন ফিল্ড হচ্ছে, ঠিক আছে, তিনটে। বোঝা গেল? হুম। তিনটে, হ্যাঁ। এটাকে তাহলে আরো কি? জটিল করে বোঝানো যায়, মানে জটিল করে মানে হচ্ছে ওই তাহলে তুই যদি আগের অরবিটাল গুলোর পরিসংখ্যান নিস, মানে এই 4f এর আগে একটা 6s2 আছে, তাহলে বেসিক্যালি 2 3 5 অর্থাৎ 5 ওভারঅল পিরিয়ডিক টেবিলেও 5 নম্বর গ্রুপে থাকবে, খেয়াল করে আচ্ছা দেখ, আচ্ছা, ওভারঅল পিরিয়ডিক হ্যাঁ টেবিলে 5 হ্যাঁ, নম্বর গ্রুপে, 5 নম্বরে থাকে। ঠিক আছে। হ্যাঁ। কিন্তু আমার আমার মতে এটা এবার দেখ আচ্ছা আচ্ছা, তাহলে প্রত্যেকে তো আমাকে নিজের মতো করে মানে আমাকে তো শুধু ব্লকটা বলতে হবে না, আমি তো সবগুলো নাম জানা থাকবে না নাকি? ব্লক এবং সারণী, তাহলে বল লিমিটে গেল। আমি পর্যায়টাও তো এটাকে বলতে বলতে হবে। যে অ্যাটমিক নাম্বার 59 এর পজিশন কি করে বলবো, অ্যাটমিক নাম্বার ইকুয়াল টু তা 59 আমি এর তো নাম জানি না, আমি নাম তো নাও জানতে পারি, মানে নামটা না জেনে আমি বলতে বলছি হবে। তো নাম জানবো না তো আমি কি বলবো, আমি বলবো যে অ্যাটমিক নাম্বার 59টা বেসিক্যালি 6 পিরিয়ড থার্ড এলিমেন্ট অর থার্ড গ্রুপ যাই বলিস না কেন, থার্ড এলিমেন্ট অফ দ্য এফ ব্লক। নর্মালি সিক্স পিরিয়ডটা কি ব্লক আছে, মানে সবগুলো ব্লকই আছে, মানে আমি যদি বলি হ্যাঁ নর্মালি। বটেই আছে, সিক্স সিক্স ব্লকে 6 পিরিয়ডে এস ব্লকও আছে, পি ব্লকও আছে, ডি আছে, যেখানে এফও ধর আছে। 6s1 6s2 তে গিয়ে যেখানে শেষ হচ্ছে, এই দুটো তো এস ব্লক। আবার 6p1 6p2 এন্ড সো অন, এরা তো 6 পিরিয়ড পি ব্লক, তাই না? হুম। আবার এফও আছে, আবার ডিও আছে, তাই তো? ডিও আছে, হ্যাঁ। হ্যাঁ ডি তখন কি হবে, 6s2 সাম ডি, তাহলে 5d কিছু একটা হবে, ঠিক হ্যাঁ আছে। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। এবার আরেকটা 6s2 নিয়ে 5d হবে না, আর 4d হবে বোধহয়, সিক্স দেখি এস একবার। এর পরে হ্যাঁ 5। 4d হবে, 4d হবে। 4D তো হয়ে গেছে। ও আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ 4D। 6s 4d হবে, মানে কিছু একটা হবে, আউ বাউ মেনে বাদ দে, এখন আমি মাথা ঘামাচ্ছি না, ঠিক আছে, ভুল বলার থেকে না বলা ভালো, ঠিক আছে, মানে ওটা কিছু একটা হবে। ওকে, এটা হলো, বলছি। এই অব্দি বোঝা গেল? হুম, বলছি আমি বেরাতে পারি, আমার শরীরটা আর ভালো লাগছে না। বেরোবি? আচ্ছা, তাহলে আমরা নেক্সট আবার কবে পড়ছি, মানে তুই বেরিয়ে যাওয়ার পর পড়ানোর কি মানে আছে, আবার তো সেই তোর জায়গাটা শান্তি থেকে যাবে। আমি সরি আহ, আরেকজন যে বলছিস, বাট আমি সত্যি আর পারছি না। ঠিক আছে ঠিক আছে, অসুবিধা নেই। যেটা ব্যাপার সেটা হচ্ছে যে আমরা নেক্সট আবার কবে পড়ছি। সানডে টাইমিং ছিল না একটা? সানডে তো কালকেই, সানডে সকালে ছিল, পড়বি 7:30টার সময়। না না না। কালকে দুপুরের দিকে হবে না, মানে যদি সম্ভব হয়? কালকে আমার দুটো বড় বড় মিছিলে যাওয়া আছে, ঠিক আছে। আচ্ছা। রাত্রিবেলায় তোদের ওই বারাসাতে স্টার মলে খেলা আছে, ঠিক আছে, কি খেলা? ক্রিকেট। মানে কোথায় আসো? আরে স্টার মলের ওপরে টার্ফ আছে না, টার্ফ, আচ্ছা, পয়সা দিয়ে ওই খেলতে হয় টার্ফে নাকি? আমার দাদারা, মানে দাদাদের কলিগরা মিলে ওরা মাসে 2 4 দিন ওই ছুটির দিনগুলোতে, ছুটির দিন সব ছুটির দিনে না, মানে যেদিন যেদিন হয় ওরা খেলে, পয়সা দিয়ে ও খেলে, মানে আগে লোকে মানে মাঠে বিনা পয়সায় খেলতে, এখন পয়সা দিয়ে খেলে। তো আমাকে ওই একদিন নিয়ে জাল গেছিল দিয়ে ওই আর ঘেরা, কি। ওই জাল দিয়ে ঘিরে ঘেরা হ্যাঁ থাকে জাল সব। দিয়ে ঘেরা, জাল দিয়ে ঘেরা, জাল দিয়ে ঘেরা। ইউটিউবে কটা ভিডিও দেখে, মানে শর্টস দেখে ওরকম। হ্যাঁ। তো আগের দিন নিয়ে গেছিল, তবে এই সপ্তাহ বললো যে খেলবি তুই। না, ও বলছে লিভ ওই করে, আগে ও লিভ করে যেতে পারে, তাই বলছে। লিভ করে গেছে। না, ও না, যায়নি, তুমি। হ্যাঁ ফলে যাই হোক, মানে আমরা তাহলে এখানেই থামছি, এটা মোটামুটি জায়গায় চলে এসেছি, পজিশন গুলো আমরা তাহলে এখন থেকে ইয়ে করতে পারবো। তোরা যেটা হোমওয়ার্ক করবি, এক তো চন্দ্রিমাত্র ইলেকট্রনিক কনফিগারেশন আরো প্র্যাকটিস করবি ভালো করে, আর তার সঙ্গে যেটা হোমওয়ার্ক থাকবে সেটা হচ্ছে যে এই যে কোন একটা আননোন এলিমেন্ট, মানে একটা র্যান্ডম একটা অ্যাটমিক নাম্বার নিয়ে সেই অ্যাটমিক নাম্বারটাকে তুই ঠিক ঠিক করে পিরিয়ডিক টেবিলে প্লেস করতে পারছিস কিনা, এটা আগে নিজে ক্যালকুলেশন করে দেখবি, কোথায় এই 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 পুরো এইটুকু এত অবধি বের করবি,
এই যে কত নম্বর পিরিয়ড, কোন ব্লক এবং কোন এলিমেন্ট, এটা পুরো বের করবি। হুম। বের করার পর পিরিয়ডিক টেবিল খুলবি, ইন্টারনেট থেকে পিরিয়ডিক টেবিল ডাউনলোড করে নিতে পারিস, বা বেটার তোরা এখন পড়াশোনা করছিস বল, বেটার চাইলে 20 টাকা কি 25 টাকা দাম হয় একটা পিরিয়ডিক টেবিলের ক্যালেন্ডার কিনতে পাওয়া যায়, ওটা নিয়ে ওই যেখানে পড়িস বা যেখানে তোর সুবিধা হয় টানিয়ে নিবি, ঠিক আছে। ওটা টানিয়ে ওখানে আবার চেক করবি যে তুই যে র্যান্ডামলি অ্যাটমিক নাম্বারটা নিয়েছিস, করে তুই যেটা বের করেছিস সত্যিকারের সেই পিরিয়ড সেই ব্লক সেই গ্রুপে আছে কিনা, ঠিক আছে। এরকম 2-4টে করলে পরেই ব্যাপারটা হাতে সরগর হয়ে যাবে, যত বেশি করবি তত ভালো হবে, ঠিক আছে। আচ্ছা। সেই অবধি থাকুক আপাতত। তো কালকে তো পড়া হচ্ছে না, সোমবার পড়া যেতে পারে। না, আমাদের নেক্সট ডেট কবে আছে আবার এমনি? সোমবার হবে। দাঁড়া, দাঁড়া আমি তোদের ডেট গুলো ক্যাটাগরাইজ করেছি, দাঁড়া না ক্যালেন্ডারে set বলছি, করি। আমি বলছি। 2 মিনিট দাঁড়িয়ে যায় চন্দ্রিমা। হ্যাঁ, আমাদের নেক্সট পড়া আছে আবার মঙ্গলবার সকালে। ওটাই থাক, মঙ্গলবার সকালেটাই হবে। হ্যাঁ মঙ্গলবার সকালে আছে, ঠিক আছে ঠিক আছে, নেক্সট পড়া তো ওই দিন মঙ্গলবার একটু, সকালে। ওই দিন তাহলে একটু বেশি করে পড়া যাবে নাকি? হ্যাঁ হ্যাঁ পড়াবো, ঠিক আছে। ঠিক আছে। তোরা যতক্ষণ আমি পড়াতে শুরু করলাম, আমার আমার হায়েস্ট পড়ানোর ইয়ে আছে 5.5 ঘন্টা, ঠিক আছে। হ্যাঁ, আমিও পড়েছি 4 ঘন্টা মতো, তো ওই মানে রকম। বোধহয় 9টা না 9:30 থেকে শুরু করেছিলাম, 2:30টার সময় ছেড়েছিলাম কিছু। মানে সেটা তো তার মাঝে গল্প টল্প আছে নাকি? না সেদিন অনেকটা পড়াও হয়েছিল, গল্প মানে খুব বেশি আগু পিছুর গল্প করা হয়নি সেদিন, মানে পড়া এবং পড়ার সংক্রান্ত, মানে পড়াটা আমি যেভাবে অ্যাকচুয়ালি পড়াতে চাই, যে পড়ার ওখানে যেটা অ্যাপ্রোপ্রিয়েট গল্প সেই গল্পটাকে রেখে সেই গল্পটাকে নিয়ে কনক্লুড করে আবার পড়ায় ফিরে আনা এন্ড অল দ্যাট, ঠিক আছে। সেটা একদিন আমার বাড়িতে তখন পড়তো 2-4 জন, তো তাদেরকে করতে পেরেছিলাম। যাক ফলে আমি পড়ানো শুরু করে পড়াতেই থাকবো। তো ঠিক আছে, অসুবিধা নেই। মঙ্গলবার দিন আমরা আবার ওটা পড়বো, ঠিক আছে। আমরা এরপরে এবার এবার মানে এই পার্টটা শেষ, মানে এবার আমরা পিরিয়ডিক ট্রেন্ডস এ ঢুকে যাবো, ঠিক আছে। আজকেই ভেবেছিলাম অ্যাটলিস্ট অ্যাটমিক রেডিয়াসের পার্টটা বলে দেবো, সেটা হলো না, ঠিক আছে, অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। পরের দিন অ্যাটমিক রেডিয়াস অ্যান্ড আয়নাইজেশন পোটেনশিয়াল অ্যান্ড অল দ্যাট পুরোটাই বলার চেষ্টা করবো, ঠিক আছে। ঠিক আছে। হুম হুম, ঠিক আছে, ঠিক কোনো আছে। প্রশ্ন আছে কি তাহলে বলতে পারিস। না, আমার কোনো প্রশ্ন নেই। না আপাতত নেই, প্র্যাকটিস করে বলবো তোমার ঠিক যদি আছে অসুবিধা অবশ্যই হয়। বলবি। আর হয়েছে অর্গানাইজ পড়ানো হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, আমি বলেছি অর্গানাইজ পড়ানো নিয়ে তোমার কোনো কথা। মানে কিছু না, মানে আমি আমি না আমি একটু আমি অর্গানাইজ আমি করতে একটা কথা বলেছি, মানে ও বলছে শরীর খারাপ তাহলে ও বেরিয়ে যেতে পারে, মানে এটা তো পড়া হচ্ছে না। হ্যাঁ বেরিয়ে তুই তোর কি বলার আছে বল, তুই তুই হ্যাঁ বেরিয়ে যেতে আমাদের পারিস তো। আর ওই ড্রাইভের লিঙ্কটা আমি দিয়ে রাখবো ওখানে, বা সুমন্ত তোকেই দায়িত্ব দিলাম, তুই একবার ওই ড্রাইভের লিঙ্কটা দিয়ে রাখিস, ওই দিয়ে দিচ্ছি। ফোল্ডারটার লিঙ্ক যেখানে প্রতিদিন আপলোড হয়। হুম। আপাতত হ্যাঁ ওকে। বল তুই কি বলছিস এবার। যেটা বলছিলাম, হ্যাঁ অর্গানাইজ হয়ে আমি যাবে। রেকর্ডিংটা অফ করে দিলাম, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। দাঁড়া। না, আমি বলছিলাম আমার